হ্যালো বাচ্চা পার্টি, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ 9-10। আমি তোমাদের অঙ্কিতা ম্যাম, লাইফ সায়েন্স এডুকেটর। তো তোমরা কিন্তু ক্লাস 9-এ এখন উঠে গিয়েছো। তো ক্লাস 9 মানেই কিন্তু এখন তোমরা সিরিয়াস স্টুডেন্ট হয়ে গিয়েছো, কি তাই নয় কি? তো তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ পরীক্ষা এপ্রিলের দিকে, তাই না? এপ্রিল কি মার্চের শেষে এরকম টাইমে তোমাদের ফার্স্ট সামেটিভের পরীক্ষাটা হয়ে থাকে। এবং তোমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারটা, সেটা হচ্ছে জীবন ও তার বৈচিত্র্য, যেটা তোমাদের ফার্স্ট চ্যাপ্টার, তাই না? তো ফার্স্ট চ্যাপ্টারটার শুরুর পার্টটা মানে ফার্স্ট দুটো পার্ট কিন্তু ইপসিতা ম্যাম তোমাদের অলরেডি করিয়ে দিয়েছেন। সেখানে আমরা কি শিখেছিলাম? ট্যাক্সোনমি শিখেছিলাম অ্যান্ড কি শিখেছিলাম? প্ল্যান্ট কিংডমটা, না উদ্ভিদ রাজ্য শ্রেণীবিন্যাস। তো আজকে তোমাদের ক্লাসে আমি তোমাদেরকে করাতে চলেছি যেখানে অ্যানিমাল ক্লাসিফিকেশন, দ্যাট মিনস প্রাণী রাজ্য শ্রেণীবিন্যাস। প্রাণী রাজ্য শ্রেণীবিন্যাস তোমাদের অনেকের কিন্তু একটা ভয়ের জায়গা আছে যে ম্যাম শুধু মুখস্থ করতে হয়, এছাড়া তো কিছুই করার নেই, শুধু কি মুখস্থ করে চলে যাব? এখানে কি কোনো বোঝার ব্যাপার আছে? অবশ্যই আছে। সায়েন্স মানেই তো আমাদেরকে বুঝে বুঝে পড়তে হবে। সায়েন্স যদি আমি না বুঝে শুধুমাত্র মুখস্থ করে যাই তাহলে কি হবে? তাহলে তো হবে না। তো আজকে আমরা প্রাণী রাজ্য শ্রেণীবিন্যাসটাকে খুব সুন্দর করে বুঝে বুঝে লাইন বাই লাইন ধরে ধরে তোমাদেরকে করানো হবে। এবং তোমরা জানো প্রাণী রাজ্য শ্রেণীবিন্যাসটা দুটো আছে, তাই না? আমাদের নন কোঅর্ডিনেটসও পড়তে হবে এবং আমাদেরকে কোঅর্ডিনেটসও পড়তে হবে। আজকে আমাদের ক্লাসের মেইন টার্গেট থাকবে নন কোঅর্ডিনেটটা পড়ার। নেক্সট ক্লাসে আমরা কিন্তু কোঅর্ডিনেটসটা পড়বো, ঠিক আছে? তো চলো, এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল। সেখানে লেটস ইমপ্রুভ ক্লাস 9 লিখে তোমরা যদি সার্চ করো তাহলে তোমরা চ্যানেল পেয়ে যাবে। সেখানে তোমরা ক্লাসের আপডেটস এবং পিডিএফ পাওয়ার জন্য সেই চ্যানেলে কিন্তু জয়েন হতে পারো। এখনো অবধি যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি তারা তাড়াতাড়ি করে জয়েন করে নাও। এইবার চলো ক্লাসে ফিরে যাই। তো ইপসিতা ম্যাম তোমাদেরকে অলরেডি করিয়ে দিয়েছে যে 5 কিংডম ক্লাসিফিকেশন। 5 কিংডম ক্লাসিফিকেশন কে করেছিলেন বাচ্চা পার্টি? আমাকে কিন্তু কমেন্ট বক্সে আমি বলার আগে যেন কমেন্ট বক্স ভরে যায় যে 5 কিংডম ক্লাসিফিকেশন কোন সায়েন্টিস্ট করেছিল এবং কোন কোন কিংডমকে সায়েন্টিস্ট জায়গা দিয়েছিল তার নামগুলো যেন কমেন্ট বক্সে আমি বলার আগেই পেয়ে যাই, ঠিক আছে? তো ক্লাসে ফিরে আসি যে R.H. Whittaker in 1969-এ আমার 5 কিংডম ক্লাসিফিকেশন, তাই না? বাংলায় কি বলা হয়? বাংলায় বলা হয় 5 রাজ্য শ্রেণী বিন্যাস করেছিলেন। সেই কিংডমগুলো কি কি ছিল? 5টা রাজ্য কি কি ছিল? সেই 5টা রাজ্য কি কি ছিল? একটা ছিল কি মোনেরা, দেন ছিল কি প্রোটিস্টা, তারপরে ছিল ফাঞ্জাই, তারপরে ছিল বা ফাঙ্গিও অনেকে বলে, তারপরে ছিল প্ল্যান্টি, না লাস্ট ছিল আমাদের অ্যানিমালিয়া, ঠিক আছে? তো আমরা যদি একটু ইলাবোরেটলি একটু ডিটেইলসে স্টাডি করার চেষ্টা করি 5 রাজ্য শ্রেণীবিন্যাসটাকে, তো দেখো যে হুইটেকার কি করেছিল, যে কোনো জীবকে, অর্গানিজমকে দুটো ক্যারেক্টারিস্টিক্সের ভিত্তিতে প্রথমে আলাদা করেছিল, ঠিক আছে? ও যখন বিভিন্ন অর্গানিজমকে নিয়ে স্টাডি করছিল দেখলো কিছু কিছু অর্গানিজমের যে নিউক্লিয়াসটা আছে সেটা একদমই উন্নত মানের নিউক্লিয়াস নেই, অনুন্নত নিউক্লিয়াস। তো সেগুলোকে হুইটেকার নাম দিল প্রোক্যারিওটিক কি বলবো প্রাণী ছিল, প্রোক্যারিওটিক ছিল। আরেক দল ছিল কি উন্নত মানের নিউক্লিয়াস। প্রো কথাটার মানে হচ্ছে আদি, বিফোর। ক্যারিওটিক এসছে ক্যারিয়ন থেকে। আমরা নেক্সট চ্যাপ্টারে নিউক্লিয়াস বা সেলুলার অর্গানিজম যেগুলো পড়বো সেখানে কিন্তু এগুলো সব ডিটেলসে পড়বো। ক্যারিওটিক কথাটা এসছে ক্যারিয়ন থেকে। ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস, আগের নিউক্লিয়াস মানে অনুন্নত নিউক্লিয়াস কে রয়েছে সেটা তাদেরকে আমরা বলা হবে প্রোক্যারিওটিক। আরেক দল অর্গানিজম যেগুলো ছিল তাদেরকে কি পাওয়া গেল?
তাদের দেখা গেল যে তাদের মধ্যে হ্যাঁ উন্নত মানের নিউক্লিয়াস পাওয়া যাচ্ছে। তাদের কোন দলে ফেললো? তাদেরকে ফেললো হচ্ছে ইউক্যারিওটিক, ইউক্যারিওটিক, যেটা কিনা আমার উন্নত নিউক্লিয়াস। সেটা কি ছিল? আমাদের উন্নত নিউক্লিয়াস। ক্লিয়ার হলো? এবার যখন আলাদা করে হুইটেকার প্রোক্যারিওটিক নিয়ে আলোচনা করছিল, তখন দেখলো যে যত প্রোক্যারিওটিক আছে আমাদের পৃথিবীতে, সমস্ত রকম প্রোক্যারিওটিক গুলো কিন্তু আমার এককোষী। কি ছিল? সমস্ত প্রোক্যারিওট যারা ছিল, প্রোক্যারিওটস ছিল যারা, তারা কি ছিল? এককোষী বা ইউনিসেলুলার, শুধুমাত্র একটা মাত্র সেল দিয়েই গঠিত হয়েছে। বাট যখন হুইটেকার ইউক্যারিওটিক নিয়ে আলোচনা করতে গেল, ইউক্যারিওটিক্স নিয়ে স্টাডি করতে গেল, তখন দেখলো যে না, শুধুমাত্র এককোষী নয়, এখানে মাল্টি সেলুলার অর্গানিজমও রয়েছে। শুধুমাত্র এককোষী প্রাণী আছে তেমনটা নয়, এখানে কিন্তু এককোষী প্রাণীর সাথে সাথে বহুকোষী বা মাল্টি সেলুলার, ঠিক আছে, মাল্টি সেলুলার অর্গানিজমও পাওয়া যায়। ঠিক আছে, পাওয়া যায়। তো এককোষী এবং বহুকোষীর তালিকায় তাদেরকে ফেলে দিল। ওকে, এবার যে প্রোক্যারিওটিক ছিল এবং শুধুমাত্র এককোষী ছিল, তাদেরকে হুইটেকার নাম দিল মোনেরা। তাহলে মোনেরার ক্যারেক্টারিস্টিক্স যদি তুমি বলো, তাহলে কি হবে? মোনেরার ক্যারেক্টারিস্টিক্স এককোষী, ইউনিসেলুলার অ্যান্ড প্রোক্যারিওটিক। প্রোক্যারিওটের যা ক্যারেক্টারিস্টিক্স তাই মোনেরার ক্যারেক্টারিস্টিক্স। এইবার ইউক্যারিওটিক স্টাডি করছিল, তখনও দেখতে পেল এককোষী কিছু আছে বহুকোষী আছে। এককোষী যারা ছিল তাদেরকে নাম দিল প্রোটিস্টা। কাদেরকে নাম দিল? প্রোটিস্টা। এবার বহুকোষী যারা ছিল তারা আবার তিন ধরনের ক্যারেক্টার, তিনটা রাজ্য এদেরকে ভাগ করে দিল। একটার নাম দিল ফাঞ্জাই বা হচ্ছে ফাঞ্জি, বা অনেকে ফাঙ্গিও বলে থাকে, সবই কারেক্ট। আরেকটার নাম দিল তোমার প্ল্যান্টি, আরেকটার নাম দিল তোমার অ্যানিমালিয়া। তার মানে কটা রাজ্য পেলাম? 5টা। মোনেরা, প্রোক্যারিওটিক এককোষী, প্রোটিস্টা, ইউক্যারিওটিক এককোষী এবং ইউক্যারিওটিক বহুকোষী যারা ছিল ফাঞ্জাই বা ফাঞ্জি, প্ল্যান্টি, অ্যানিমালিয়া। এইগুলো ছিল তোমার হুইটেকারের 5 কিংডম ক্লাসিফিকেশন, যেখান থেকে কিন্তু প্রশ্ন আসে। আজকে তোমাদের ক্লাসে মেইনলি আমরা স্টাডি করব অ্যানিমালিয়া নিয়ে। এক্সাম্পল তোমরা জানো, মোনেরা মানে ইজি কি হবে? ইজি মিনস এক্সাম্পল, সমস্ত রকমের ব্যাকটেরিয়া হবে, ল্যাক্টোব্যাসিলাস, স্টেপটোকক্কাস, এগুলো সমস্ত হবে। এককোষী প্রোটিস্টাতে কি হবে? অ্যামিবা, এন্টামিবা, প্লাজমোডিয়াম, এগুলো হবে। ফাঞ্জাইতে কি হবে? ব্যাঙের ছাতা, যেগুলো আমরা খাই, অ্যাগারিকাস, মাশরুম, ইস্ট। প্ল্যান্টিতে সমস্ত রকমের উদ্ভিদ, আর অ্যানিমালিয়াতে সমস্ত রকমের অ্যানিমালস, প্রাণীরা যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে অ্যানিমালিয়া। তো আজকে আমাদের স্টাডি যে করব আমরা, সেটা হচ্ছে কাকে নিয়ে? অ্যানিমালিয়া। অ্যানিমালিয়া মানে সমস্ত রকমের প্রাণী রাজ্য। এটাকে আবার দুভাগে আমরা ভাগ করতে পারি, একটাকে বলা হয় নন কর্ডাটা, একটাকে বলা হয় নন কর্ডাটা, আরেকটাকে বলা হয় কর্ডাটা, নন কর্ডাটা এবং কর্ডাটা। কর্ডাটা মিন্স ওর একটা ডেফিনেট স্কেলিটন সিস্টেম, বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স থাকবে। যেইটা আবার নন মানে নেই, কিছু একটা নেই, নন কর্ডেটস নয়, ঠিক আছে। ওর আন্ডারে অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স বা
বা পর্ব থাকবে। তোমরা নিশ্চয়ই ক্লাসিফিকেশন পড়ে ট্যাক্সোনমি হায়ারার্কি পড়েছো, সেখানে কি কি ছিল? রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ এবং লাস্টে ছিল প্রজাতি, তাই না? আমরা হুইটেকারের ক্ষেত্রে সব কি পড়েছিলাম? 5 কিংডম ক্লাসিফিকেশন পড়েছিলাম, রাজ্য। এইবার যখন আমরা রাজ্যকে ভাঙছি তারপরে কি পাবো? পর্ব পাবো। রাজ্যের পরে কি ছিল? পর্ব। যদি আমরা এখানে এভাবে সাইড করে হায়ারার্কিটা লিখে থাকি তাহলে আমরা কি পাই? রাজ্য, তারপরে আসে পর্ব, তারপরে কি আসে? শ্রেণী, তারপরে কি আসে? বর্গ, তারপরে আসে আমার গোত্র, তারপরে গণ এবং লাস্টে প্রজাতি, তাই তো? ট্যাক্সোনমির হায়ারার্কি লেভেল তো আমরা এভাবেই পড়েছিলাম। তো রাজ্য আমার কি আছে? রাজ্য আমার আছে অ্যানিমালিয়া। অ্যানিমালিয়া রাজ্য আছে। এবার রাজ্যের পরে কি পাবো? পর্ব। পর্ব হয় করডাটা হবে অথবা নন কোঅর্ডিনেটস এর আন্ডারে যে পর্বগুলো আছে সেগুলো আমাদের হবে। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? ইয়েস অর নো? বলো বলো বলো। নেক্সট আমাদের যে ফার্স্ট নন কোঅর্ডিনেটস এর আন্ডারে পর্বটা রয়েছে সেটা হচ্ছে আমার পরিফেরা। ঠিক আছে? পরিফেরা। পরি কথাটা এসছে পোরাস থেকে। পোরাস মানে হচ্ছে তোমার ছিদ্র, ছিদ্রযুক্ত প্রাণী, তাই জন্য এদেরকে বলা হয় ছিদ্রাল প্রাণী। এদের পুরো বডিতে কি থাকে? ছিদ্র থাকে, তাই জন্য এদেরকে বলা হয় ছিদ্রাল প্রাণী। কিভাবে? আমি যদি এখানে একটু আঁকার চেষ্টা করি একটা অ্যানিমালস, এটা হচ্ছে স্পঞ্জ, এরকম দেখতে হয়। ঠিক আছে? স্পঞ্জ বব অ্যান্ড স্কোয়ার প্যান্টে তোমরা দেখেছো না কার্টুন? তোমরা এখনকার দিনে জেনজি টাইপসের কার্টুন দেখো, জানি না, আমাদের সবাই স্পঞ্জ বব অ্যান্ড স্কোয়ার প্যান্টস বলে থাকতো। ওখানে সমুদ্রের নিচে বিভিন্ন অ্যানিমালসগুলোকে দেখা যেত, তাই না? স্পঞ্জ বব কি ছিল? ও একটা স্পঞ্জি ছিল। তো স্পঞ্জ এরকম একটা দেখতে হয়, এরকম একটা স্ট্রাকচার থাকে তার মধ্যে। এবং এর মধ্যে ছিদ্রাল প্রাণী কেন বলা হচ্ছে? কারণ ওর গায়ে প্রচুর এরকম, প্রত্যেকটা গায়ে এরকম 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 ছোট 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 ছিদ্র থাকে, ছোট 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 ছিদ্র থাকে। এই ছিদ্রগুলোকে বলা হয় তোমার অস্টিয়া। এই ছিদ্রগুলোকে বলা হয় অস্টিয়া। যেহেতু পুরো বডিতে ছিদ্র থাকে তাই জন্য বলা হয় ছিদ্রাল প্রাণী। ঠিক আছে? তোমাকে যদি কোয়েশ্চেন করা হয় যে ছিদ্রাল প্রাণী কি, বলতে পারবে যে পরিফেরা পর্বযুক্ত প্রাণীদেরকে ছিদ্রাল প্রাণী বলা হয়। এবং যে ছোট 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 ছিদ্র থাকে পুরো দেহ জুড়ে তাদেরকে আমরা বলছি অস্টিয়া। এবং এই যে মাথার মধ্যে এই জায়গায় একটা বড় ছিদ্র থাকে সেটাকে আমরা বলছি অসকিউলাম। অসকিউলাম, তাদেরকে বলা হচ্ছে আমার অসকিউলাম। ক্লিয়ার? আরেকটা ইন্টারেস্টিং ক্যারেক্টার অস্টিওস্কিউলাম, তো এর মেইনলি ডিস্টিংটিভ ক্যারেক্টার মানে যেই ক্যারেক্টারসটির সাহায্যে তুমি ইজিলি প্রমাণ করে দিতে পারবে যে এই প্রাণীটা পরিফেরা পর্বের অন্তর্গত। এই ক্যারেক্টারগুলোকে বলা হয় ডিস্টিংটিভ ক্যারেক্টার। ঠিক আছে? বা ডায়াগনস্টিক ক্যারেক্টারও বলা হয়, যেটা দিয়ে তুমি আইডেন্টিফাই করতে পারবে। এটার একটা ইন্টারেস্টিং আরেকটা জিনিস হলো এরা হচ্ছে গমনে অক্ষম হয়। প্রথম প্রাণী যারা গমনই করতে পারে না, গমনে অক্ষম, এরা সবসময় সেশাইল হয়। সেশাইল একটা সাইন্টিফিক ওয়ার্ড। সেডেন্টারি বা সেশাইল, যে সমস্ত প্রাণীরা মুভ করতে পারে না তাদেরকে আমরা বলে থাকি সেশাইল বা সেডেন্টারি, গমনে অক্ষম। ঠিক আছে? ডিস্টিংটিভ ক্যারেক্টার কি বলতে পারি আমরা? ছিদ্রাল প্রাণী থাকে, অস্কিউলাম অস্টিয়া ছিদ্র থাকে, গমনে অক্ষম হয়। এবং আরেকটা ইন্টারেস্টিং ক্যারেক্টার তোমরা বইতে হয়তো দেখে থাকবে, লেখা রয়েছে তোমাদের বইতে, সেটা কি? এরা হচ্ছে তোমার ডিপ্লোব্লাস্টিক। ডিপ্লোব্লাস্টিক কথাটির মানে কি? ডিপ্লোব্লাস্টিক কথাটা কেন আসছে ম্যাম? আমি তো বইতে দেখলাম এটা তো ডিপ্লোব্লাস্টিক অ্যানিমালস লেখা রয়েছে, বাট ডিপ্লোব্লাস্টিক মানে কি? ডিপ্লো কথাটার মানে হচ্ছে দুই, দুই।
ব্লাস্টিক কথাটা এসছে আমাদের বডির যে আবরণ থেকে, ঠিক আছে, ব্লাস্টোসিল এরকম ধরনের ক্যাভিটি থাকে না, তো ব্লাস্টিক কথাটা এসছে আমাদের বডি লেয়ার থেকে, ব্লাস্ট। ওকে, তো আমাদের মেইনলি হিউম্যানসের ক্ষেত্রে যদি আমরা লেয়ার দেখি তাহলে আমাদের ওপরের দিকে চামড়া রয়েছে, তাই না? এটা কি আমাদের ওপরে আপার এপিডার্মিস, নিচে আছে লোয়ার এপিডার্মিস আছে, তাই না? তো ডিপ্লো মানে দুই, ব্লাস্টিক কথাটা এসছে বডি লেয়ার থেকে, তো সেখানে কি স্পরিফেরা পর্বভুক্ত প্রাণীদের আমার দুটো লেয়ার থাকে, দুটো জার্ম লেয়ার থাকে। জার্ম মানে আবরণী লেয়ার, ঠিক আছে? এই স্পঞ্জটাকে যদি আমি আঁকি, এখানে যদি নিচে আঁকি, তাহলে এই ওপরেরটা হচ্ছে একটা লেয়ার এবং এই নিচেরটা হচ্ছে আরেকটা লেয়ার, দুটো লেয়ার থাকে, তাই জন্য আমরা একে ডিপ্লোব্লাস্টিক লেয়ার বলে থাকি। দুটো লেয়ার মানে একটা লেয়ার থাকে আমার, একটা লেয়ারকে বলা হয় আমার এক্টোডার্ম, আরেকটা লেয়ারকে বলা হয় আমার এন্ডোডার্ম। এক্টোডার্ম এবং এন্ডোডার্ম থাকে, তাই জন্য দুটো মাত্র লেয়ার থাকে, তাই জন্য একে বলা হয় আমার ডিপ্লোব্লাস্টিক অ্যানিমাল, ঠিক আছে? এবার কি হয়, এদের আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং থাকে, সেটা কি, ওরা যেহেতু গমন করতে পারে না, তো ওদের যে লেয়ার থাকে, এন্ডোডার্ম থাকে, এন্ডোডার্মের মধ্যে এক প্রকার সেল থাকে যেগুলোর মধ্যে ফ্ল্যাজেলা থাকে, যেগুলো কোষগুলো এবার ফ্ল্যাজেলাগুলো এভাবে মুভ করতে পারে, ঠিক আছে? ও তো গমন করতে পারে না, এক জায়গায় দাঁড়িয়ে থাকে, তাহলে ও খাবার খাবে কি করে, তাই না? ওকে তো খাবার খেতে হবে। তো কি হয়, যখন জল এই অস্টিয়াগুলো দিয়ে যায়, তখন কি হয়, ওই যে কোয়ানোসাইট সেলটা রয়েছে ওই এন্ডোডার্মের মধ্যে থাকে, ওই ফ্ল্যাজেলাগুলো দিয়ে কি করে, আমার ওই বিভিন্ন রকমের খাদ্য বস্তুকে নিজের দিকে টেনে নেয়, আত্মসাৎ করে, এভাবে ওরা খাদ্য গ্রহণ করে এবং বাকি যে জলটা রয়েছে সেটা কি হয়ে যাবে, আমার অস্কিউলাম দিয়ে বেরিয়ে চলে যাবে। তার মানে কি, কোথায় রয়েছে, ওদের যে এন্ডোডার্ম রয়েছে, এন্ডোডার্মের মধ্যে কি থাকে, এক প্রকার ফ্ল্যাজেলা যুক্ত কোয়ানোসাইট কোষ থাকে, কোয়ানোসাইট কোষ থাকে, ঠিক আছে? যেটা মেইনলি আমার খাদ্যর জন্য বেশি বেশি করে ইম্পর্টেন্ট, আরো অনেক কাজ রয়েছে যেটা তোমাদের জানা দরকার, ঠিক আছে? আর তারপরে কি আছে, আর তারপরে কি, ওদের ভেতরে একটা হলো ক্যাভিটির মতো রয়েছে, ঠিক আছে? এরকম ফাঁপা স্ট্রাকচার, ওপরের লেয়ারটাকে বলা হবে এন্ডোডার্ম, নিচের লেয়ারটাকে বলা হবে এক্টোডার্ম, ভেতরের দিকটা পুরোপুরি ফাঁকা লেয়ার রয়েছে। তো এইটা হলো যে ক্যাভিটিটা রয়েছে সেটাকে আমাদের বলা হয় স্পঞ্জোসেল ক্যাভিটি, স্পঞ্জোসেল গহ্বর বা স্পঞ্জোসেল ক্যাভিটি বলা হয় কোথায়, পরিফেরার মধ্যে। এবং ওদের যে এন্ডোস্কেলিটন আছে, আমাদের কি অন্তকঙ্কাল রয়েছে, তো মানে আমাদের যে স্কেলিটন সিস্টেমটা, তার জন্য তুমি দাঁড়িয়ে আছো, তোমাকে দেখতে জেলির মতো লাগছে না, তো তার মধ্যে যে স্পঞ্জের মধ্যে যে স্পঞ্জোস্কেলিটনটা রয়েছে, সেই এন্ডোস্কেলিটন রয়েছে, সেটা স্পঞ্জিন ফাইবার বা স্পঞ্জিন তন্তু দিয়ে গঠিত, ঠিক আছে? ক্লিয়ার? তো কি পরিফেরা যদি তোমাকে বলা হয়, পরিফেরার ক্যারেক্টারিস্টিক্স লেখো, বলবে এরা ছিদ্রাল প্রাণী, অস্টিয়া এবং অস্কিউলাম ছিদ্র থাকে, গমনে অক্ষম হয়, ডিপ্লোব্লাস্টিক হয়, এন্ডোডার্ম আর এক্টোডার্ম থাকে, এন্ডোডার্মের মধ্যে কোয়ানোসাইট কোষ থাকে, এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট, অ্যান্ড ওরা স্পঞ্জোসেল ক্যাভিটি বা স্পঞ্জোসেল গহ্বর দেখা যায়, ঠিক আছে? এবার চলো তোমাদেরকে যদি আমি পরিফেরার ছবি দেখাই, এটা হচ্ছে তোমার স্পঞ্জ, ঠিক আছে? আমি যেটা এখানে ছবি এঁকেছি এটাই হচ্ছে তোমার স্পঞ্জ। এই দেখো ওপরের দিকে যে তোমাদের ছিদ্রগুলো রয়েছে, তো এটাকে বলা হয় অস্কিউলাম, এবং পুরো বডিতে যে ছোট 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 ছিদ্র রয়েছে এগুলোকে বলা হয় অস্টিয়া। এইটা কিসের ছবি? স্পঞ্জের ছবি। ক্লিয়ার? চলো নেক্সট আমাদের কি রয়েছে, নেক্সট আমাদের রয়েছে নিডেরিয়া বা নিডারিয়া। নিডেরিয়া বা নিডারিয়া কি, পরিফেরার পরের ফাইলামটা, পরিফেরার হচ্ছে পরের ফাইলামটা। এরাও ডিপ্লোব্লাস্টিক অ্যানিমাল হয়, এরাও কি হবে, ডিপ্লোব্লাস্টিক,
ডিপ্লোব্লাস্টিক অ্যানিমাল, ডিপ্লোব্লাস্টিক হয়, তার মানে এদের শুধু এক্টোডার্ম এবং এন্ডোডার্ম থাকে। একটা কি থাকে, এই যদি আমি একটা লেয়ার এখানে আঁকি, তাহলে এই যে লেয়ারটা রয়েছে এই লেয়ারটাকে আমরা বলবো এক্টোডার্ম, এবং নিচের লেয়ারটাকে আমরা বলে থাকি এন্ডোডার্ম লেয়ার। ঠিক আছে, এক্টোডার্ম এবং এন্ডোডার্ম ওদের লেয়ার থাকে। ঠিক আছে, ক্লিয়ার হলো। এবং আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে এক্টোডার্ম এবং এন্ডোডার্মের মাঝে ওর এই বরাবর এইখানে পুরো একটা কমপ্লিট লেয়ার তৈরি হয় না ঠিকই, বাট একটা জেলি লাইক স্তর গঠন হয়ে থাকে। লেয়ার ঠিক নয়, কিন্তু একটা জেলির আবরণ। তোমার যদি হাত থাকে, এই একটা হাত এবং এটা ধরো একটা লেয়ার, এর উপরে তুমি আরেকটা হাত দিয়েছো, এটা হচ্ছে আরেকটা লেয়ার, এবং মাঝ বরাবর যে জেলির মতো একটা আবরণ যদি দিয়ে দাও, তাহলে ওই জেলির লেয়ারটাকে বলা হয় তোমার মেজোগ্লিয়া। কি বলা হয়? মেজোগ্লিয়া। ক্লিয়ার? বোঝা গেল? এবং আরেকটা ক্যারেক্টারিস্টিক্স কি, ওদের কোর্সিকা থাকে বা টেন্টাকলস আমরা যাকে বলি, কোর্সিকা বা টেন্টাকলস থাকে মুখের মধ্যে। ঠিক আছে, এখানে যদি আমি একটা আঁকি এক্সাম্পল হিসেবে একটা অ্যানিমাল, তার কি এই যে মাউথ পার্টের মধ্যে এরকম এরকম আমার টেন্টাকলস থাকবে। ক্লিয়ার? বোঝা গেল? এরপর কি হবে, ওদের আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে যে নিডোব্লাস্ট সেল থাকে এদের মধ্যে। কি থাকে? নিডোব্লাস্ট কোষ থাকে, দংশন কোষ হিসাবে, যেটা ওকে রক্ষা করে। ওর কি প্রত্যেকটা অ্যানিমালের কি ডিফেন্স সিস্টেম দরকার, কি না হলে তো কেউ ওকে অ্যাটাক করতে আসলো, ও তো একবারে শেষ। ওকে অ্যাটাক করলেই শেষ। ও তো নিজেকে বাঁচানোর জন্য কিছু করবে। তোমাকে তোমার বন্ধু যদি একটা পাঞ্চ মারতে আসে, তুমি তো সাইড হবে বা ওকে একটা উল্টে পাঞ্চ মারার চেষ্টা করবে, তাই না? তোমাকেও ডিফেন্স করতে হবে। তো ওরা নর্মালি লোয়ার গ্রুপ অফ অর্গানিজম, কিন্তু ওদের তাই বলে কি ডিফেন্স করতে নেই? ওরাও তো ডিফেন্স করবে, ওরাও নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করবে। তো এর জন্য দংশন কোষ হিসাবে ওদের থাকে নিডোব্লাস্ট সেল। সেটা কি, সরি দর্শন লিখে দিছি, দংশন। দংশনের জন্য থাকে ওদের নিডোব্লাস্ট সেল, যাতে ওরা ইজিলি তোমাদের হচ্ছে ডিফেন্স করতে পারে। এবং স্পঞ্জের ক্ষেত্রে কি ছিল, স্পঞ্জের ক্ষেত্রে আমি কি বলেছিলাম, এটা হলো ক্যাভিটি ছিল, ওপরে এন্ডোডার্ম নিচে এক্টোডার্ম, সরি ওপরে এক্টোডার্ম নিচে এন্ডোডার্ম, মাঝখানে একটা যে ক্যাভিটির মতো রয়ে গেছে সেটাকে আমরা বলছি স্পঞ্জোসিল। সেটা পরিফেরার ক্ষেত্রে বলেছি। এদেরও ক্ষেত্রেও কি মাঝে একটা ক্যাভিটি বা গহ্বর দেখা যায়, তাদেরকে আমরা বলে থাকি গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি বা গহ্বর। ঠিক আছে, গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বা গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি দেখা হয়। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেল? অ্যান্ড কি ওদের মধ্যে ডাইমরফিজম দেখা যায়, মানে যে একটা হচ্ছে পলিপ এবং মেডুসার দশা দেখা যায়। এটা তোমাদের হয়তো কোনো বইতে লেখা নেই, বাট আমি বলে দিচ্ছি। এখানে ডাইমরফিজম মানে একই দেহের মধ্যে দুরকম ভাবে যদি দেখতে পাও। আমি একরকম অঙ্কিতা ম্যাম তোমাদের রয়েছি, বাট আবার কিছুক্ষণ পরে যদি আমি আবার চেঞ্জ হয়ে অন্যরকম একটা ক্যারেক্টারিস্টিক্স বা অন্যরকম দেখতে হয়ে যাই, তো এটা কি ডাইমরফিজম। সেক্সুয়ালি নয়, কিন্তু এটা হচ্ছে একই দেহের মধ্যে দু রকমের আমরা ক্যারেক্টার দেখতে পাচ্ছি, দু রকমের চেঞ্জেস দেখতে পাচ্ছি, দু রকমের আমরা দেখতে আলাদা আলাদা দুটো দশা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটাকে বলা হয় ডাইমরফিজম। নিডের বাস এই কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স বললেই হবে, যে মেইনলি ডিপ্লোব্লাস্টিক টেন্টাকলস থাকে। কোথায় থাকে? মুখে থাকে।
মাউথ সারাউন্ডেড বাই টেন্টাকলস, মুখ কোর্শিকা দ্বারা আবৃত থাকে। নেক্সট থাকে নিডোব্লাস্ট, যেটা কি দংশন কোষ হিসেবে একে প্রতিরক্ষার জন্য কাজে লাগে, এবং মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে গ্যাস্ট্রোভ্যাসকুলার ক্যাভিটি। এটা খুব এক্সাম্পল, সেটা হচ্ছে এক্সাম্পল তুমি যদি নাও, এটা হচ্ছে তোমার জেলিফিশ, জেলিফিশ এক্সাম্পল, তাই না? আমরা ফোন তো এখনকার দিনে অনেক ঘাটি, ফোনের মধ্যে রিলস দেখতেই থাকি, অনেক দেখেছি ছবি জেলিফিশের, তাই না? তো জেলিফিশ হচ্ছে নিডারিয়া পর্বযুক্ত প্রাণী। এবং পরবর্তীতে আরেকটা তোমরা খুব ভালো এক্সাম্পল পাবে, সেটা হচ্ছে হাইড্রা, অনেক জায়গায় দেখতে পাবে। তো সেই আমি যেখানে ছবিটা আঁকার চেষ্টা করেছি সেটাও অ্যাকচুয়ালি হাইড্রারই হয়নি, সেটা আলাদা ব্যাপার। তো হাইড্রা হচ্ছে তোমার নিডারিয়া পর্বযুক্ত প্রাণী। বিভিন্ন রকমের কোরালস যেগুলো দেখতে পাওয়া যায়, তাই না? গ্রেট ব্যারিয়ার রিফ, বিখ্যাত কোরাল প্রাচীর যেগুলো, তো সেই সমস্ত কোরালস গুলোও কিন্তু তোমার নিডারিয়া পর্বভুক্ত প্রাণী। বোঝা গেল? নিডারিয়া ক্লিয়ার? নিডারিয়ার পরে একটু ব্রেক নেবে নাকি? নিডারিয়ার পরিফেরা, নিডারিয়া, তারপরে কি আসছে? তারপরে আসছে আমার টিনোফোরা। টিনো কথাটা এসছে চিরুনি থেকে, টিনো কথাটা এখানে লিখলাম, টিনো কথাটা এসছে আমার চিরুনি বা কোম্ব থেকে, চিরুনি বা কোম্ব থেকে। কোম্ব কেন? কোম্বের কি সম্পর্ক ম্যাম? চিরুনির কি সম্পর্ক বলছি। তার আগে বলে দিই, এরাও কিন্তু ডিপ্লোব্লাস্টিক। কোনো বইতে কিন্তু টিনোফোরাকে ট্রিপ্লোব্লাস্টিক লেখা রয়েছে, বাট নো, টিনোফোরা কিন্তু তোমার ডিপ্লোব্লাস্টিক, একদম কমপ্লিটলি ডিপ্লোব্লাস্টিক। ঠিক আছে? তো এটা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক, মানে এক্টোডার্ম এবং এন্ডোডার্ম থাকে, এবং এন্ডোডার্মের মাঝে আরেকটা এরকম লেয়ারের মতো দেখতে পাওয়া যায়, জেলি, সেটাকে আমরা বলে থাকি মেসেনকাইম। তার মানে এন্ডোডার্ম এবং এক্টোডার্মের মাঝে টিনোফোরার মধ্যে যে লেয়ারটা থাকে, লেয়ার এখনো মাঝ বরাবর 3টে লেয়ার তৈরি হয়নি, কিন্তু লেয়ার তৈরি হওয়ার প্রসেসে রয়েছে। একদম জেলির মতো একটা আবরণ দেখতে পাচ্ছি, তো সেগুলোকে আমরা বলছি মেসেনকাইম বা মেসেনকাইম। ক্লিয়ার হলো? তো নেক্সট রয়েছে কি? ডিপ্লোব্লাস্টিক। এইবার আসি চিরুনির কি সম্পর্ক, কেন টিনোফোরা বলেছে। যদি আমি এখানে একটু আঁকার চেষ্টা করি ছবিটা, তাহলে একটা প্রাণী টিনোফোরার অন্তর্গত, তো এরকম দেখতে হয়। ঠিক আছে? তো ওর মধ্যে, এই প্রাণীটার মধ্যে ভার্টিক্যালি 8টা কোম্ব প্লেট থাকে। এই যে এরকম দেখতে, এরকম কোম্বের মতো এরকম কাটা 8টা থাকে। এখানে যদি আমি 4টা আঁকি সামনের দিকে, তাহলে পেছন দিকে 4টা, তাহলে কি বলতে পারি আমরা? ভার্টিক্যাল মানে উলম্ব। ঠিক আছে? একদম আমার হাতটা এভাবে রয়েছে একদম সোজাসুজি, তার মানে উলম্ব বরাবর রয়েছে ভার্টিক্যালি, এবং হাতটা এরকম হয়ে গেছে মানে অনুভূমিক, মানে হরাইজন্টালি। ইংলিশ টার্মগুলো কিন্তু তোমাদেরকে ভালো করে মনে করতে হবে, কারণ পরবর্তীতে যখন তোমরা যাবে, তার মানে ইংলিশ আর বাংলা যদি একটু মিলিয়ে পড়ো, তাহলে তোমাদেরই সুবিধা হচ্ছে। ঠিক আছে? কারণ পরবর্তীতে হায়ার স্টাডিজে গিয়ে বাংলা টার্ম খুঁজে পাবেই না বলা চলে। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা একটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স কি দেখতে পারি, যে দেহে 8টি উল্লম্ব ভাবে সজ্জিত কি দেখতে পারি? কোমপ্লেট বা চিরুনিপাতও বলা হয়। কোমপ্লেট বা আমরা বলতে পারি চিরুনিপাত। ওকে, কোমপ্লেট বা চিরুনিপাত দেখা যায়। ঠিক আছে? এটা হচ্ছে ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স, মানে যেটা দেখে তুমি একবারে চিনে যাবে যেটা এটা টিনোফোরার আন্ডারে পড়ছে। এবং দেখো এখানে আমি কি এঁকেছি, এখানে এঁকেছি আমার টেন্টাকলস, বা বাংলায় যাকে বলা হয় কোর্শিকা। তার মানে কি? এদেরও
নিডারিয়ার মতো কোর্সিকা রয়েছে, কোর্সিকা রয়েছে। এবং আরেকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স কি, ওদের যে টেন্টাকলস রয়েছে সেটার মধ্যে দু রকমের কোষ থাকে, দু রকমের কোষ থাকে, যাদেরকে বলা হয় কলোব্লাস্ট, কলোব্লাস্ট আর ল্যাসো কোষ, কলোব্লাস্ট অ্যান্ড তোমার ল্যাসো কোষ। এক সেকেন্ড, কলোব্লাস্ট এবং ল্যাসো কোষ দেখা যায়। মেইনলি আমাকে তিনটে ক্যারেক্টারিস্টিক্সে পড়তে হবে, যে ডিপ্লোব্লাস্টিক, দেহে 8টি উলম্বভাবে সজ্জিত কোম প্লেট থাকে, এটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স, এবং কোর্সিকাতে কলোব্লাস্ট এবং ল্যাসো কোষ থাকে। এক্সাম্পল তোমরা যদি নাও, এটা হচ্ছে তোমার হর্মিফোরা, এটা কিসের এক্সাম্পল, এটা ছবিটা কিসের, এটা হচ্ছে তোমার হর্মিফোরার ছবি। তোমাদের যে ফোড়া হয় ওই ফোড়া নয়, এটা হচ্ছে হর্মিফোরা। আরেকটা এক্সাম্পল তোমরা এখানে নিতে পারো, সেটা হচ্ছে বেরো। আরো অনেক এক্সাম্পল হয় তোমাদের চেনা জানা এই দুটোই। বেরোর টেন্টাকলস থাকে না, বেরো কিন্তু কোর্সিকা বিহীন হয়। ওকে, তো এই দেখো, এটা যদি তোমরা দেখো, এখানে দেখো কাটা 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 একটা রোতে পুরো তোমার কি রয়েছে, কোম প্লেট গুলো রয়েছে, সামনের দিকে 8টা, পেছনের দিকে 8টা, এবং যে এই যে চোখা পাটটা রয়েছে অনেকটা দেখো ইয়ের মতো দেখতে, নাশপাতি, বা হ্যাঁ নাশপাতির মতোই দেখতে অনেকটা, তাই না? তো উপরের দিকে যে পার্টটা, এটা হচ্ছে তোমার মাউথ পার্ট, এবং পুরো যে এগুলো রয়েছে পুরো এখানে হচ্ছে তোমার টেন্টাকলস বা বলা হয় কোর্সিকা। ক্লিয়ার, বুঝে গেল? নেক্সট যে ফাইলামটা এসছে, যেটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট ফাইলাম বা পর্ব, সেটা হচ্ছে প্ল্যাটিহেলমিনথিস। প্ল্যাটিহেলমিনথিস, প্ল্যাটি হচ্ছে তোমার, প্ল্যাটি মানে ফ্ল্যাট থেকে এসছে, ফ্ল্যাটেড। বডি হয় চ্যাপ্টা, বডি কি হয়, দেহ তোমার কি হয়, তোমার চ্যাপ্টা। যদি আমরা সাইন্টিফিক্যালি যদি আমরা বলতে চাই, তাহলে বলা হয় ডরসো ভেন্ট্রালি ফ্ল্যাটেড। ডরসো মানে কি, ডরসাল সারফেস হচ্ছে আমার পিঠের সারফেস, যেদিকে মাউথ নেই, তার মাউথ আছে সেদিকটা বলা হয় ভেন্ট্রাল সারফেস, মানে সামনের পার্টটা, এবং পেছনের দিকের পার্টটা হচ্ছে তোমার ডরসাল সারফেস। তো পুরো আমাকে টম এন্ড জেরি কার্টুনে তোমরা দেখবে না, টম যাচ্ছে 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 যাচ্ছে, তারপর এভাবে এসে দুটো হ্যামার বা কিছু লাগলো, টম একদম পুরো চ্যাপ্টা হয়ে গেল। তো বডিটা ওরকমই ডরসো ভেন্ট্রালি ফ্ল্যাটেন থাকে, মানে সামনে এবং পিছনের দিক থেকে এভাবে জোরে যদি কেউ কাউকে প্রেস করে দেয়, চ্যাপ্টা করে দেয়, তাহলে সেরকম হয় বডি, তাহলে দেহ কি হয়, চ্যাপ্টা হয়। এবং আরেকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক, সেটা খুব মাথায় রাখবে, এবং তোমাদের কোয়েশ্চেন আসে, প্ল্যাটিহেলমিনথিস থেকে শুরু হচ্ছে তোমার ট্রিপ্লোব্লাস্টিক। ট্রাই কথাটার মানে হচ্ছে 3, তার মানে এরা কি হয়ে যাচ্ছে তোমার ট্রিপ্লোব্লাস্টিক, ট্রিপ্লোব্লাস্টিক অ্যানিমালস হয়ে যাচ্ছে। কি হচ্ছে, ট্রিপ্লোব্লাস্টিক। তার মানে প্ল্যাটি, তোমাকে যদি বলা হয় যে প্রথম ট্রিপ্লোপ্লাস্টিক অ্যানিমালস কোন পর্বতে দেখা যায়, সেটা কি হবে, পর্বটা কিন্তু টিনোফোরা নয়, বারবার করে বলছি, সেটা কিন্তু হয়ে যাবে তোমার প্ল্যাটিহেলমিনথিস। ঠিক আছে, ট্রিপ্লোব্লাস্টিক মানে হচ্ছে বডিতে 3টে লেয়ার থাকবে, একটা তোমার যদি এক্টোডার্ম হয়, একটা তোমার যদি একটো হয়, আরেকটা তোমার এন্ডোডার্ম হয়, তো মাঝখানে যে লেয়ারটা থাকবে সেই লেয়ারটাকে বলা হবে মিজোডার্ম, সেই লেয়ারটাকে বলা হবে মিজোডার্ম। তার মানে 3টে লেয়ার থাকছে, কে কে, এক্টোডার্ম, এন্ডোডার্ম এবং মাঝখানে থাকছে মিজোডার্ম। ঠিক আছে, এই প্ল্যাটিহেলমিনথিস থেকে এখন যত প্রাণী হতে থাকবে, এবং সবচেয়ে উন্নত মানের প্রাণী হচ্ছে আমরা, তাই না, হিউম্যানস, তারা অবধি একদম পুরোপুরিভাবে ট্রিপ্লোব্লাস্টিকই হতে থাকবে। তার মানে প্ল্যাটিহেলমিনথিস থেকে শুরু করে সবাই কিন্তু আমরা ট্রিপ্লোব্লাস্টিক, এবং আগে যেগুলো ছিল সবাই কিন্তু তারা ছিল ডিপ্লোব্লাস্টিক অ্যানিমালস। ক্লিয়ার, ক্লিয়ার হচ্ছে? নেক্সট এবার কি হবে, এক সেকেন্ড, তো নেক্সট কি হবে এটা বলে দিলাম। হেলমিনথিস মানে হচ্ছে কৃমি,
তাই না? আমাদের পেটের মধ্যে কৃমি হয় তোমরা জানোই। তো কৃমি অ্যান্ড কৃমি কিন্তু আমাদের সাথে অনেক বেশি পরিচিত, তাই না? আমাদের 6 মাস পর পর মা ওই বাজে ওষুধটা খাওয়ানো হয় আমাদেরকে, যে এরকম একটা লিকুইডের মতো পাওয়া যায় যেটা খেতে আমার খুব বাজে লাগে, আরেকটা এরকম ট্যাবলেটের মতো পাওয়া যায়, সেটাকে চুষে চুষে খেতে লাগে। তো সেটা হচ্ছে 6 মাস পর পর আমাদের কৃমির ওষুধ খাওয়া উচিত, কারণ পেটের কৃমির সংখ্যা বেড়ে গেলে কিন্তু আমাদের মুশকিল আছে। তো সেই হেলমিনথেস মানে হচ্ছে তোমার কৃমি। তো এর বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স থাকে। এই হেলমিনথেস বা প্ল্যাটিহেলমিনথেসের আন্ডারে যে সমস্ত রকম অ্যানিমালসগুলো রয়েছে তারা বেশিরভাগই প্যারাসাইট হয়, মানে যারা একটা কি বলবো, যারা তাদের ফুড সোর্স বা খাবার এবং তার বেঁচে থাকার জন্য অন্য একটা প্রাণীর দেহে নির্ভর করে, তাদেরকে আমরা বলছি প্যারাসাইট। শুধুমাত্র সেটা বললেই কি হবে? শুধুমাত্র সেটা বললেই কি হবে? এবার তোমাকে যদি তোমার টিচার জিজ্ঞেস করলো প্যারাসাইট কি, তুমি টিচারকে বললে যে স্যার প্যারাসাইট মানে তো আমি জানি। টিচার বললো হ্যাঁ বলো তাহলে। তখন তুমি বললে যে একটা প্রাণী বা উদ্ভিদ যখন খাবারের জন্য বা বেঁচে থাকার জন্য অন্য একটা প্রাণীর ওপর নির্ভর করে তাকে প্যারাসাইট বলছি। আর যেই প্রাণীটার ওপর নির্ভর করে, যে প্রাণীটা অ্যাফেক্টেড হয়, তাকে আমরা হোস্ট বলছি বা পোষক বলছি। এইবার টিচার বললো ধুর তুই কিচ্ছু জানিস না, তোর টিচার তোকে কিচ্ছু শেখায়নি, বা যে বলছে ক্লাসে তোমার স্যার, সে বলছে ক্লাসে তুই মন দিয়ে পড়াশোনাই করিস না। তুমি বললে এটা কেন? অঙ্কিতা ম্যাম তো তাই বলেছিল যে এইটাই হয়, হোস্ট প্যারাসাইট সবসময় হোস্টের দেহে থাকে ফুড আর সার্ভাইভালের জন্য। আমি কি ভুল বলেছি? অঙ্কিতা ম্যাম আরও একটা জিনিস এক্সটেন্ড করলো যে প্যারাসাইট হতে গেলে হেটেরোস্পেসিফিক অ্যাসোসিয়েশন হতে হবে। তার মানে কি ম্যাম? তার মানে হচ্ছে প্যারাসাইট হতে গেলে দুটো আলাদা আলাদা প্রজাতি হতে হবে, তাই না? কারণ কি দেখো, আমরা তো মায়ের পেটে থাকি, তাই না? যখন আমরা একদম ছোট থাকি তখন আমরা মায়ের পেটে থাকি, তখন মায়ের পেটের থেকে আশ্রয়ও নিচ্ছি, মায়ের পেটের খাবারও করছি, মায়ের ক্ষতিও করছি, মায়ের সমস্ত কিছু নিউট্রিয়েন্টস আমরা নিয়ে নিচ্ছি, মাকে কিছুই দিচ্ছি না। তার মানে কি আমরা প্যারাসাইট? মায়ের দেহে কি আমরা প্যারাসাইট হিসেবে রয়েছি? না, আমরা কিন্তু তখন প্যারাসাইট নই। যখন একটা কৃমি আমাদের পেটের মধ্যে রয়েছে, আমরা কি হিউম্যানস, মানুষ, কৃমি আলাদা একটা প্রজাতি। যখন দুটো আলাদা আলাদা প্রজাতি, একটা প্রজাতি অন্য একটা প্রজাতির ওপর খাদ্য এবং বাসস্থানের জন্য নির্ভর করবে, তখন তাকে প্যারাসাইট বলবো। তো এই জিনিসটা কিন্তু সবাই বলো না, এটা কিন্তু একটা খুব কমন কোয়েশ্চেন, একদম বেসিক কোয়েশ্চেন। এটা কিন্তু টিচাররা বা অনেকে যদি তোমরা কোনো কুইজ কম্পিটিশনে যাও, সেই জায়গায় কিন্তু এই কোয়েশ্চেনটা করে। তো এই কোয়েশ্চেনটা কিন্তু মাথায় রেখো। তো এটা কি হবে? হেলমিনথেস মানে ওরা হচ্ছে প্যারাসাইট হবে, আমাদের দেহে থাকবে, এবং কি হবে, যেহেতু প্যারাসাইট তাই জন্য ওদের কি থাকবে, হুক থাকবে। হুক না থাকলে কি, আটকাতে হবে। একটা আমার ধরো পেটের মধ্যে কোনো একটা জায়গায় কোনো প্যারাসাইটকে আটকাতে হবে, যদি হুক দিয়ে ভাবে আংটার মতো আটকে না থাকে, তাহলে তো আমার বডির রক্ত বা যে সমস্ত জিনিসপত্র আছে ওকে ধুইয়ে নিয়ে চলে যাবে, তাই না? তো ওকে আটকে থাকার জন্য হুক থাকে, এবং ওর সাকার্স বা চোষক থাকে। সাকার্স বা চোষক থাকে। চোষক মানে বা সাকার্স থাকে, যেটা দিয়ে ও আমাদের শরীরের বিভিন্ন অংশকে ফুটো করে সেখান থেকে রক্ত বা যে কোনো পুষ্টির রস শোষণ করে খাবে। ঠিক আছে? কি বললাম? ট্রিপ্লোব্লাস্টিক, ফার্স্ট ট্রিপ্লোব্লাস্টিক, প্রথম ট্রিপ্লোব্লাস্টিক অ্যানিমালস হচ্ছে আমার প্ল্যাটিহেলমিনথেস, যারা ডরসোভেন্ট্রালি ফ্ল্যাটেন্ড হয়, চ্যাপ্টা হয়, এবং হুক এবং সাকার্স থাকে। ক্লিয়ার হচ্ছে? ক্লিয়ার হচ্ছে? এবং আরেকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, ওদের এক্সক্রিটরি অর্গান থাকে, রেচন অঙ্গ থাকে। ঠিক আছে? রেচন অঙ্গ থাকে, এদের থাকে রেচন অঙ্গ থাকে, যেটাকে আমরা ফ্লেম সেল বা শিখা কোষ বলে থাকি। ফ্লেম সেল বা শিখা কোষ বলে থাকি। ক্লিয়ার? তাহলে প্যারাসাইটের ডেফিনেশন ক্লিয়ার হলো, এবং যেগুলো যেগুলো বলেছি সেগুলো ক্লিয়ার হলো, বোঝা গেল? চলো, এবার এই কয়েকটা জিনিসই আমাকে মনে করতে হবে।
ঠিক আছে। নেক্সট আমরা একটু ছবি দেখি। এইটা হচ্ছে তোমার একটা প্যারাসাইট, যেটাকে আমরা বলে থাকি, সাইন্টিফিক নেম হচ্ছে ফ্যাসিওলা হেপাটিকা, বা বাংলায় আমরা বলে থাকি যকৃৎ কৃমি। সাইন্টিফিক নেমগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেমন জেলিফিশের অরিলিয়া অরিটা, হাইড্রেট তো হাইড্রাই, ঠিক আছে। তো সাইন্টিফিক নেমগুলো আস্তে 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 কিন্তু পড়া স্টার্ট করে দেবে। তো এবং বেশি ইম্পর্টেন্ট তাদের জন্য যারা ভবিষ্যতে ভাবছো যে আমরা সায়েন্স নিয়ে পড়াশোনা করব, ঠিক আছে, তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ 11-12-এ গিয়ে কিন্তু একদম মুখ থুবড়া পড়তে হবে। তো আস্তে 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 যদি তুমি স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু সাইন্টিফিক নেমগুলো মনে করতে করতে যাও, তাহলে কিন্তু তোমার জন্যই সুবিধা। তো যকৃৎ কৃমি কি বললাম? ফ্যাসিওলা হেপাটিকা। এটা দেখো এরকম একটা দেখতে আমাদের মানুষের যকৃতের ক্ষেত্রে হয়, এই যে মাউথ পার্ট এবং পুরো বডি পার্ট। ওকে, ঠিক আছে। আরেকটা এক্সাম্পল, এটা তো যকৃৎ কৃমি, আরেকটা এক্সাম্পল হচ্ছে তোমার ফিতা কৃমি, সেটা হচ্ছে তোমার টিনিয়া সোলিয়া। গুগলে অনেক ছবি তোমরা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখতে পারো, বা তোমাদের অনেক টেক্সট বুকের মধ্যেও কিন্তু অনেক অ্যানিমালসের ছবি দেওয়া আছে, তোমরা সেখান থেকেও দেখতে পারো, তোমাদের খুশি, ঠিক আছে। যকৃৎ কৃমি, ফিতা কৃমি, এগুলোর হচ্ছে এক্সাম্পল। দুটো করে এক্সাম্পল কিন্তু পড়তেই হবে, দুটো বা দুটো তিনটে করে পড়লে কিন্তু হবে, ঠিক আছে। কখনোই একটা করে এক্সাম্পল পড়বে না, কারণ বললো তোমাকে যে প্ল্যাটিহেলমিনথিস পর্বের বৈশিষ্ট্য লেখো এবং দুটো উদাহরণ দাও, তখন কিন্তু তোমাকে দুটো উদাহরণ পড়তেই হবে। তো দুটো পড়ো অথবা তিনটে পড়ে রাখো, বেটার হবে। নেক্সট প্ল্যাটিহেলমিনথিসের পরে রয়েছে আমাদের নিমাটোডা, ঠিক আছে। প্ল্যাটিহেলমিনথিসের পরে রয়েছে আমাদের নিমাটোডা, ঠিক আছে। নিমাটোডা মানে কি? নিমাটোডার হচ্ছে এটাও এক রকমের প্যারাসাইটিক ক্যারেক্টার, ঠিক আছে। এখানেও কি এরা যারা সমস্ত রকম অ্যানিমালস গুলো রয়েছে তারা কি প্যারাসাইট হয়, প্যারাসাইট হয়, ঠিক আছে, প্যারাসাইট হয়। এরা কি হয়? প্ল্যাটিহেলমিনথিস ট্রিপ্লোব্লাস্টিক ছিল, এন্ডোডার্ম ছিল, এক্টোডার্ম ছিল, মাঝখানে মেসোডার্ম ছিল। তার মানে আমি কি বলেছি? প্ল্যাটিহেলমিনথিস থেকে যত অ্যানিমালস গুলো থাকবে সবাই ট্রিপ্লোব্লাস্টিক হবে। তার মানে নিমাটোডাও হচ্ছে আমাদের ট্রিপ্লোব্লাস্টিক। তার মানে নিমাটোডের মধ্যেও এন্ডোডার্ম থাকবে, মাঝের দিকে মেসোডার্ম থাকবে, বাইরের দিকে এক্টোডার্ম থাকবে। এন্ডো মানে কিন্তু ভেতরে, তাই না? এন্ডো মানে ভেতরে, এন্ডোডার্ম কিন্তু ভেতরের দিকে থাকে, এক্টো মানে হচ্ছে বাইরে, তাই এক্টোডার্ম বাইরে থাকবে এবং মাঝখানে মেসোডার্ম থাকবে, ঠিক আছে। এরা হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক হবে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, বডিতে কিউটিকলের আবরণ থাকবে, কিউটিকলের আবরণ থাকে গোটা বডিতে, গোটা শরীরে, গোটা দেহে কিউটিকলের আবরণ থাকে। কিউটিকল মানে মোমযুক্ত পদার্থের আবরণ, ঠিক আছে। ওটা কোথায় থাকে? পুরো বডি জুড়ে থাকে, আর এবং বডি সিলিন্ড্রিক্যাল হয় এবং একটু কিরকম হয়, একটু রাউন্ড রাউন্ড দেখতে হয়, এই যে এরকম দেখতে হয়, এরকম দেখতে হয়, ঠিক আছে। এই মাউথ পার্ট, উপরের দিকে মাউথ পার্ট এবং নিচে যে পোস্টেরিয়র পার্টটা রয়েছে সেটা একটু চোখার মতো হয় এবং বডিটা এরকম গোল 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 সিলিন্ড্রিকাল শেপ হয়, ঠিক আছে। ক্লিয়ার? বোঝা গেল? আরেকটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার, এটা ট্রিপ্লোব্লাস্টিক হওয়ার সাথে সাথে কিন্তু তোমাদের ওর এক প্রকার জিনিস থাকে যাদেরকে বলা হয় সিউডোসিলম। সিলম মানে হচ্ছে বডি ক্যাভিটি, সিলম মানে হচ্ছে তোমার বডি ক্যাভিটি বা দেহ গহ্বর। এই যে আমরা মানুষের শরীর, তোমরা যদি একটু ভাবার চেষ্টা করো, আমাকে যদি মাঝখান থেকে কেউ কেটে দেয়, পুরো একদম পুরো আছে, মাঝখান থেকে কেটে দিল, তো ভেতরে যদি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বের করে নেওয়া হয়, দেখবে পুরো বডিটা একটা গোলাকার একটা টিউবের মতো, তাই না? ওই টিউবের মতো জিনিসের মধ্যে, স্ট্রাকচারের মধ্যে আমার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ঢুকিয়ে রাখা রয়েছে। তো এই পুরো টিউব, পুরো একটা গহ্বর রয়েছে, ক্যাভিটি রয়েছে, তাই না? তো এই
বডি ক্যাভিটি বা দেহ গহ্বরকে বলা হয় সিলম। ঠিক আছে, তো নিমাটোডার ক্ষেত্রে সিলম গঠন ঠিক হয় না, বাট সিলমের মতো একটা প্রজেকশন দেখা যায়। সিউডো কথাটার মানে হচ্ছে ছদ্ম, সিউডো কথাটার মানে হচ্ছে তোমার ছদ্ম, সিউডোপোডিয়া অ্যামিবার ক্ষেত্রে পড়েছি না যে ওদের মধ্যে সিউডোপোডিয়া দেখা যায়, পোডিয়া মানে পা, সিউডো মানে ছদ্ম, যে পা ঠিকঠাক মতো দেখা যায় না বাট পায়ের মতো দেখতে এক প্রকার এক্সটেন্ডেড থাকে, তাই না? তো ওটাকে ছদ্ম সিউডোপোডিয়া বলা হয়, তাই না? তো সেক্ষেত্রে সিউডোসিলম মানে সিলম বা বডি ক্যাভিটি তো তৈরি হয়নি, দেহগহ্বর তৈরি হয়নি, বাট এমন একটা স্ট্রাকচার ডেভেলপ করেছে শরীরের মধ্যে যেটা দেখে মনে হচ্ছে যে একটা গহ্বরের মতো স্ট্রাকচার রয়েছে, তো সেগুলোকে বলা হবে সিউডোসিলম। পরীক্ষায় খুব কোয়েশ্চেন আসে যে ট্রিপ্লোব্লাস্টিক সিউডোসিলম যুক্ত একটা প্রাণীর নাম লেখো। এক্সাম্পল তোমরা দিতে পারো অ্যাসকারিস মানে গোলকৃমি, গোদকৃমি, ঠিক আছে? তো এটা কিন্তু ইম্পর্টেন্ট। এবং আরেকটা জিনিস এখানে বলেছি, প্ল্যাটিহেলমিনথেস কিন্তু ট্রিপ্লোব্লাস্টিক, এর সাথেও কিন্তু এরা কিন্তু সিলমবিহীন, যাকে বলা হয় আসিলোমেট, সিলমবিহীন, এদের দেহে কিন্তু কোনো রকম সিলম থাকে না। তো তোমাকে যদি কোয়েশ্চেন করা হয় ট্রিপ্লোব্লাস্টিক কিন্তু আসিলোমেট প্রাণীর নাম লেখো, সিলমবিহীন মানে আসিলোমেট, সিলোমেট, ট্রিপ্লোব্লাস্টিক বাট আসিলোমেট প্রাণীর নাম বলো, তাহলে তুমি কি বলবে? চ্যাপ্টাকৃমি, তারপরে তোমার যকৃৎ কৃমি, এদের নাম দেবে। আর যদি বলা হয় ট্রিপ্লোব্লাস্টিক সিউডোসোলোমিক একটা প্রাণীর নাম লেখো, তখন তোমরা গোলকৃমি, গ্রোথকৃমি এই ধরনের এক্সাম্পল গুলো দিতে পারো। ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো? আর এরা কিন্তু এক লিঙ্গ হয়, এক লিঙ্গ হয় মানে আলাদা আলাদা অর্গানিজমে, আমরা যেমন এক লিঙ্গ মেল ফিমেল আলাদা দেহতে দেখা যায়, তো এদের ক্ষেত্রেও কিন্তু মেলস অ্যান্ড ফিমেলস আলাদা আলাদা দেহে দেখতে পাওয়া যায়। হেলমিনথেসে কিন্তু উভয় লিঙ্গ হয়, একই দেহে দুই প্রাণীর মতো, ঠিক আছে? কিন্তু নিমাটোডসের ক্ষেত্রে ফিমেলস আলাদা হয়, মেলস আলাদা হয়, ঠিক আছে? আরেক রকম আরেকটা না, এটা লাগবে না, ঠিক আছে? এই কয়েকটা জিনিস কিন্তু পড়লে তোমাদের হয়ে যাবে, ঠিক আছে? ক্লিয়ার হবে? নেক্সট এক্সাম্পল তোমাদেরকে বলেছি, এই যে এটা দেখো, এই এক্সাম্পলটা, এটা কিসের এক্সাম্পল? এটা হচ্ছে তোমার গোলকৃমি, সায়েন্টিফিক নেম হচ্ছে তোমার অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস। আরেকটা এক্সাম্পল নিতে পারো, সেটা হচ্ছে গোদকৃমি, যার জন্য গোদ রোগ হয়, সেটা হচ্ছে উচেরেরিয়া ব্র্যানকফটি, ঠিক আছে? উচেরেরিয়া ব্র্যানকফটি। এই এক্সাম্পলগুলো কিন্তু মনে রাখবে। এমনটা নয় যে তোমাকে সায়েন্টিফিক নেম লিখতে হবে, সায়েন্টিফিক নেম যদি তুমি লিখতে পারো গুড, ভালো কথা, বাট তুমি যদি নর্মাল বাংলার নামটাও লিখতে পারো তাহলেও হবে, বাট এক্সাম্পল কিন্তু তোমাদের একটু মনে রাখতে হবে, আর একটু তোমাদেরকে স্টেপ ওয়াইজ মনে রাখতে হবে, তাই না? যে পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা ছিল ডিপ্লোব্লাস্টিক, এরপরে একটু উন্নত হলো, প্ল্যাটিহেলমিনথেস থেকে তোমার আসলো ট্রিপ্লোব্লাস্টিক, এবার প্ল্যাটিহেলমিনথেসে কোনো সিলম ছিল না, এবার নিডারিয়াতে এসে আমরা ছদ্ম সিলম দেখতে পাচ্ছি। তো এরকম যদি তোমরা একটু কানেক্ট করে করে পড়ো, কারণ প্রত্যেকটা ফাইলামের সাথে কানেক্টেড, ওই কানেকশনটা তুমি যদি খুঁজে পাও তাহলে অ্যানিমাল ক্লাসিফিকেশন, যে সবাই আমার ফেভারিট, ওকে, যে সবাই বলে না যে অ্যানিমাল ক্লাসিফিকেশন ও অনেক মুখস্থর ব্যাপার, অনেক কিছু পড়তে হয় না, একটু যদি তোমরা একটু কানেকশন খুঁজে খুঁজে পড়ো তাহলেই দেখবে সব মনে পড়ে যাবে। এবং সব তোমাকে পড়তে হবে এমন তো কোনো কথা নেই, কিছু ডিস্টিংটিভ ক্যারেক্টারিস্টিক্স তোমাদেরকে পড়তে হবে। তুমি জানো যে প্ল্যাটিহেলমিনথেস থেকে সবাই ট্রিপ্লোব্লাস্টিক, এবার যদি ক্যারেক্টারিস্টিক তোমাকে বলছে যে অন্য একটা পর্বের ক্যারেক্টারিস্টিক্স লেখো, তুমি জানো না যে কোন ক্যারেক্টারিস্টিক্স আছে, তুমি অন্তত লিখতে পারবে এটা ট্রিপ্লোব্লাস্টিক অ্যানিমাল, তাই না? কারণ তুমি প্ল্যাটিহেলমিনথেস থেকে যত ফাইলাম, যত অ্যানিমালস রয়েছে
সবাই ট্রিপ্লোব্লাস্টিকই হবে। তো এইভাবে যদি তুমি একটু কানেকশনে বা একটু বুদ্ধি খাটিয়ে করো তাহলে অ্যানিমাল ক্লাসিফিকেশন কিন্তু কঠিন লাগবে না। আমার যখন লাগে না, আমি খুব ল্যাথখোর একটা ব্যক্তি যে অল্প অল্প জিনিস পড়তে ভালোবাসি, যে মুখস্থ বিদ্যার দিকে আমি যেতে চাই না, যেটা মুখস্থ সেটা থেকে আমি অনেক দূরে, ঠিক আছে, যাই জন্য আমার হিস্ট্রি ভালো লাগতো না। কিন্তু আমার এই জিনিসটা ভালো লাগে কারণ আমার এই কানেকশনটা খুঁজে পেতে হবে। যদি কানেকশন খুঁজে পেয়ে যাও, হয়ে গেছে তোমার, এটা নিয়ে তোমাকে আর ভাবতেই হবে না, ঘুরেও তাকাতে হবে না, ঠিক আছে। এরপরে চলো আমরা নিমাটোডস পড়ে নিয়েছি, এইবার আমরা পড়বো হচ্ছে অ্যানিলিডস, অ্যানিলিডা, ঠিক আছে। নিমাটোডের আরেক নাম আছে নিমাটোহেলমিনথিস, প্ল্যাটিহেলমিনথিস বা নিমাটোহেলমিনথিসও তোমাদেরকে বলতে পারে, এবং অ্যানিলিডের আরেকটার নাম হচ্ছে অ্যাস্কেহেলমিনথিস, অ্যানিলিডাও বলতে পারো বা তোমরা অ্যাস্কেহেলমিনথিসও বলতে পারো। এইবার যদি ক্যারেক্টারিস্টিক্স দেখো তাহলে কি বলার অপেক্ষা রাখে যে এরা কি হবে, এরা কি হয়ে যাবে, এরা ট্রিপ্লোব্লাস্টিক হবে, ট্রিপ্লোব্লাস্টিক হবে, ঠিক আছে। এবার কি ছিল, প্ল্যাটিহেলমিনথিস আসিলোমেট ছিল, ওর কোনো সিলমই ছিল না। নিমাটোডা কি হয়েছে, ওর মধ্যে সিলম একটু একটু করে ডেভেলপ করা শুরু করেছে, প্রকৃত সিলম ছিল না, ছদ্ম সিলম ছিল, সিউডোসিলম ছিল, সিউডোসিলমিক। তো অ্যানিলিডের মধ্যে ফার্স্ট কি দেখা যায়, সিলম দেখা যায়, প্রথম সিলম দেখা যায়। তো ট্রিপ্লোব্লাস্টিক সিলোমেট, ফার্স্ট ট্রিপ্লোব্লাস্টিক সিলোমেট ফাইলাম কোনটি, সেটা হচ্ছে আমার অ্যানিলিডা। ক্লিয়ার, বোঝা গেল। এবারে দেহ হচ্ছে, বডি হচ্ছে সেগমেন্টেড, দেহ খণ্ডে বিভক্ত হয়, খণ্ডে বিভক্ত থাকে, আরে কি লিখছি, বিভক্ত হয়। প্রতিটি খণ্ডকে বলা হয় মেটামিয়ার। আরে আচ্ছা, এটা মুছে লিখি, কি বলবো, প্রতিটি খণ্ডকে আমি বলা হয় মেটামিয়ার, প্রতিটি খণ্ডককে বলা হয় মেটামিয়ার। দেহ এরকম করে অনেকগুলো খণ্ড খণ্ডে 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 বিভক্ত থাকে, তো একটা খণ্ডককে বলা হয় তোমার মেটামিয়ার। ক্লিয়ার, বলা ঠিক হলো। তারপরে কি থাকে এদের, এটা খুব উন্নত মানের প্রাণী হয়, ঠিক আছে, এরা উন্নত মানের প্রাণী, এদের মধ্যে বদ্ধ সার্কুলেটরি সিস্টেম দেখা যায়, ক্লোজ সার্কুলেটরি সিস্টেম, বদ্ধ তোমার কি হয়, সংবহন তন্ত্র, বদ্ধ সংবহন তন্ত্র দেখা যায়, ক্লোজ আমাদের যেরকম, তাই না। বদ্ধ সংবহন তন্ত্র বা মুক্ত সংবহন তন্ত্র কি, আমরা নেক্সট যখন আমাদের সেকেন্ড সামেটিভ আসবে তখনই সেখানে আমরা বদ্ধ সার্কুলেটরি সিস্টেম এবং হচ্ছে ক্লোজ মুক্ত সার্কুলেটরি সিস্টেম মানে ওপেন সার্কুলেটরি সিস্টেম পড়বো। বদ্ধ মানে রক্ত কি থাকবে, ওদের রক্ত যেটা থাকবে সেটা কি হবে, পুরো দেহের মধ্যে একটা বিভিন্ন নালীর মধ্যে দিয়ে প্রবাহিত হবে, কোনো জায়গায় এসে এটা মুক্ত হবে না, কোনো জায়গায় এসে মুক্ত হবে না, তাই না। আমাদের বডিতে কি হয়, শিরা, ধমনী, রক্তজালক, হৃৎপিণ্ড, এই সমস্ত জিনিসের মধ্যে দিয়ে রক্ত প্রবাহিত হয়। কোন রকম কি কোষের মধ্যে দিয়ে রক্ত প্রবাহিত হয় না, প্রবাহিত হয় না, তার মানে বদ্ধ সংবহন তন্ত্র দেখা যায়। তো অ্যানিলিডার ক্ষেত্রেও আমরা বদ্ধ সংবহন তন্ত্র দেখতে পারি, বদ্ধ সংবহন তন্ত্র দেখতে পারি, এবং এদের গমন এক প্রকার অঙ্গ রয়েছে, প্রতিটা খণ্ডকে এরকম করে তোমার পা দেখতে পাওয়া যায়, লোকোমোটরি অর্গান বা গমন অঙ্গ দেখতে পাই, গমন অঙ্গ দেখতে পাই, সেটাকে বলা হয় সিটি। সিটি মানে অনেকে রাস্তায় অনেক কাউকে দেখে উত্তেজিত হয়ে সিটি মারে, ওই সিটি কিন্তু নয়, এদের পাকে বলা হয় সিটি বা প্যারাপোডিয়া।
সিটি বা প্যারাপোডিয়া। ঠিক আছে, এদের কি বলবো, খুব ইম্পর্টেন্ট, ট্রিপ্লোব্লাস্টিক ফার্স্ট সিলোমেট, দেহ খণ্ড খণ্ডে বিভক্ত থাকে, প্রত্যেকটা খণ্ডকে বলা হয় মিটেমিয়ার, বদ্ধ সংবহন তন্ত্র টাইপ থাকে, গমন অঙ্গ হচ্ছে সিটি বা প্যারাপোডিয়া। ঠিক আছে, আর আরেকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স থাকে, সেটা হচ্ছে তোমার রেচন অঙ্গ। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এক্সক্রিটারি অর্গান। রেচন অঙ্গ হিসাবে থাকে নেফ্রিডিয়া। যেমন আমরা হেলমেনথিসের ক্ষেত্রে কি দেখেছিলাম, ফ্লেম কোষ বা শিখা কোষ থাকে এক্সক্রিটারি অর্গান হিসাবে, তো অ্যানিলিডের ক্ষেত্রে এক্সক্রিটারি অর্গান হিসেবে থাকে নেফ্রিডিয়া। ক্লিয়ার? এবার এক্সাম্পলে চলে যাই, আমাদের খুব কমন এক্সাম্পল সেটা হচ্ছে কেঁচো। কেন্ন কিন্তু নয়, অনেকে ভাবে যে কেন্ন কিন্তু অ্যানিলিডস, কেন্ন কিন্তু অ্যানিলিডস নয়, কেন্ন হচ্ছে তোমার আর্থ্রোপোডস। ওকে, আমরা এর পরেরই ক্যারেক্টারিস্টিক্সটা পড়বো, আর্থ্রোপোডস। তো কি কেঁচো এবং যোগ, এটা কি এক্সাম্পল কি দিতে পারি, আর্থওয়ার্ম বা কেঁচো অ্যান্ড তোমার হচ্ছে যোগ, চোলাস। ঠিক আছে, এই দুটো হচ্ছে, এই যে লিচেস যেটা দেখতে খুবই ভয়ানক টাইপস হয়, ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার কি আরো থাকে, নেরিস হয়, আরো অনেক রকম অ্যানিমালস হয়। ঠিক আছে, তো কেঁচো এবং যোগ, দেখো প্রত্যেকটা খণ্ডক আছে, তো এই যে পুরো অনেকগুলা খণ্ডক ফিউজ হয়ে গিয়েছে, কি বলে কেঁচোর ক্ষেত্রে দেখো অনেক বডিটা পুরোপুরিভাবে খণ্ডে 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 বিভক্ত, কিছু খণ্ডক একসাথে ফিউজ হয়ে গিয়েছে, তো এই অংশটাকে বলা হয় ক্লাইটেলাম। ক্লাইটেলাম। ক্লিয়ার? চলো, বোঝা যাচ্ছে নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? এমনটা নয় যে অঙ্কিতা ম্যাম একা একাই বক বক করে যাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি। একটু বললাম কি, ওই যে একটু আস্তে আস্তে ধীরে ধীরে একটু বোঝার চেষ্টা করে করে পড়ো, এই ভিডিওটা তোমার কাছে তো থাকবেই, এবং কি হবে তাহলে কি হবে, আস্তে আস্তে যদি তোমরা পড়ো তাহলে কিন্তু তোমরা ভালো করে বুঝতে পারবে। অ্যান্ড আরেকটা জিনিস, যারা দেখছো এই ভিডিওটা তারা কিন্তু লাইক করতে ভুলো না, এবং কোনো জায়গায় সমস্যা হলে কিন্তু অবশ্যই কমেন্ট করো, আমি কিন্তু তোমাদের কমেন্টগুলো দেখি এবং তোমাদের কমেন্টের রিপ্লাইও কিন্তু করি, এবং যারা এই চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ওকে, তো চলো নেক্সট তাই চলে যাই, একটু রিফ্রেশমেন্ট হয়ে গেল, একটু কথা বলে নিলাম। এরপর আমার ফেভারিট ফাইলাম, সেটা হচ্ছে তোমার আর্থ্রোপোডস। ঠিক আছে, আর্থ্রোপডেতে এসছে তোমার সন্ধি থেকে পোডা কথাটা এসছে তোমার পোডস থেকে পা, এদের থেকে বলা হয় সন্ধিপদী প্রাণী। এদেরকে কি বলা হয়, সন্ধিপদী প্রাণী। কেন? এদের দেহ, আগে সন্ধিপদী যাওয়ার আগে আরেকটা জিনিস বলে থাকি, যে এদের বডি যেটা থাকে সেটা তিনটে পার্ট থাকে, 3 পার্টস, তিনটে পার্টস থাকে বডি টোটাল দেহে। প্রথমে হচ্ছে মস্তক বা মাথা, তারপরে হচ্ছে তোমার উদর বা থোরাক্স, উদর বা থোরাক্স, তারপরে না সরি উল্টো বললাম, থোরাক্সের বাংলা হচ্ছে বক্ষ, মাথা বক্ষ এবং উদর। ইংলিশে যদি লিখি তাহলে হেড, থোরাক্স অ্যান্ড তোমার অ্যাবডোমেন। কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু আর্থ্রোপোডের ক্ষেত্রে মাথা এবং বক্ষ দুটো ফিউজ হয়ে যায়, হেড এবং থোরাক্স একসাথে ফিউজ হয়ে গিয়ে গঠন করে সেফালোথোরাক্স, সেফালোথোরাক্স। অ্যান্ড তারপরে তো অ্যাবডোমেন থাকেই, তাই না, সেফালোথোরাক্স আর অ্যাবডোমেন থাকে, তাদের বডি দুটো পার্টে ভাগ থাকে। ঠিক আছে, মেইনলি তিনটেই ভাগ থাকে, হেড, থোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন। ঠিক আছে, প্রত্যেকটা খণ্ডকে এক জোড়া করে পা থাকে, এটা খুব ইম্পর্টেন্ট। প্রতিটি খণ্ডকে এক জোড়া
করে পা থাকে, তাই জন্য এদেরকে বলা হয় সন্ধিপদী প্রাণী। ইংলিশে বলা হয় জয়েন্ট অ্যাপেন্ডেজেস, জোড়া জোড়া হিসেবে থাকবে। কোনো সময় দেখবে মশার একটা পা দেখেছো, মশার 3টে পা রয়েছে, মশার 5টে পা রয়েছে, এমন হয় না। প্রত্যেকটা খণ্ডকে, ঠিক আছে, দেহের প্রতিটি খণ্ডকে হচ্ছে তোমার এক জোড়া করে জয়েন্ট অ্যাপেন্ডেসেস বা সন্ধিপদ থাকবে, তাই জন্য এদেরকে বলা হয় সন্ধিপদী প্রাণী। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স, এইটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে এবং আর্থপোডা তো খুব আসে পরীক্ষায়। আরেকটা জিনিস কি থাকবে, বডি বা দেহ কাইটিন নির্মিত, বডি বা দেহ কাইটিন নির্মিত শক্ত আবরণ বা খোলক বলতে পারো, শক্ত খোলকে ঢাকা থাকে বা আবৃত থাকে। কি বললাম, পুরো যে বডিটা, সন্ধিপদী আর্থ্রোপোডা মানে সমস্ত রকমের ইনসেক্টস, সমস্ত রকমের পতঙ্গ, কীট, যা কিছু রয়েছে সব কিছু আর্থ্রোপোডার মধ্যে রয়েছে। এবার তুমি কোনো একটা পোকাকে এভাবে যদি দেখো বা একটু খটখট খটখট করো বা একটু চেপে দাও ইয়ে করে, দেখবে আবরণ, বডির একটা কচ করে একটা আওয়াজ হয়, ঠিক আছে? তো ওই যে আবরণটা, যে শক্ত আবরণটা, টাইট আবরণটা, সেটা কি কাইটিন নির্মিত, এবং সমস্ত আর্থ্রোপোডার ক্ষেত্রে কিন্তু সেটা দেখা যায়। এটাও কিন্তু আর্থ্রোপোডার খুব একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স, ফিচার্স। বোঝা গেল? আর্থ্রোপোডার একটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স, ফিচার্স, ঠিক আছে? আরেকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স ফিচার হচ্ছে এদের সংবহন তন্ত্র হচ্ছে মুক্ত প্রকৃতির হয়। মুক্ত সংবহন তন্ত্র, সংবহন তন্ত্র দেখা যায়, মুক্ত সংবহন তন্ত্র। কি বললাম, যে আমাদের সংবহন তন্ত্রে কি হয়, শিরা, রক্তজালক বা ধমনী বা হৃৎপিণ্ডের মধ্যে আবৃত থাকে। কোনো জায়গায় যদি আমি শিরাটা কোনোভাবে রাপচার হয়ে যায় বা কেটে যায়, সেখান থেকে রক্ত বেরোতে পারে। এমনি টিস্যুর মধ্যে বা কোনো একটা পুরো জায়গা রয়েছে, সেই জায়গায় গিয়ে তোমার কিন্তু রক্তটা জমা হয় না। বাট আর্থ্রোপোডার ক্ষেত্রে খুব উল্টো হয়, মুক্ত সংবহন তন্ত্র। সংবহন তন্ত্র তো থাকে, কিন্তু ওদের মধ্যে যে রক্তটা আছে সেটা হিমোসিল নামক গহ্বরে মুক্ত হয়। হিমোসিল নামক যে গহ্বরটা আছে, সেই গহ্বরের মধ্যে তোমার রক্তটা মুক্ত হয়, ঠিক আছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টারিস্টিক্স, পরীক্ষায় প্রশ্ন আসে যে হিমোসিল কি, আসবেই, কারো না কারো পরীক্ষায় আসবেই হিমোসিল কি। তখন কি লিখবে, আর্থ্রোপোডা পর্বযুক্ত প্রাণীদের রক্তপূর্ণ গহ্বরকে বলা হয় হিমোসিল। ওদের মধ্যে কি থাকে, মুক্ত সংবহন তন্ত্র থাকে, হিমোসিলের মধ্যে, হিমোসিল একটা গহ্বর বা ক্যাভিটি, যেখানে এসে রক্তটা মুক্ত হয়, ঠিক আছে? ওদের কি থাকে, ওদের যে রক্তটা থাকে, আমাদের রক্ত কি থাকে, লাল রঙের হয়। তো আর্থ্রোপোডার পর্বভুক্ত প্রাণীদের রক্ত কি হয়, বর্ণহীন হয়। কি হয়, রক্ত তোমার বর্ণহীন হয়, বর্ণহীন হয়, তাদেরকে বলা হয় হিমোলিম্ফ। খুব ইম্পর্টেন্ট, লিম্ফ। কি বলা হয়, আরশোলা বা তোমরা যে কোনো কীট পতঙ্গে নিয়ে নাও না কেন, ওদেরকে মারো না কেন, দেখবে বর্ণহীন একটা রক্ত বেলায়, জেলি জেলি জেলির মতো ট্রান্সপারেন্ট হয়। তো ওই রক্তটাকে বলা হয় তোমার হিমোলিম্ফ। ক্লিয়ার? বোঝা গেল? এইটুকু বোঝা গেল? কারণ আর্থ্রোপোডা খুব ইম্পর্টেন্ট, আরও আমাদের একটা পার্ট পড়তে হবে। তো কি বলবো, সন্ধিপদী প্রাণী খুব ইম্পর্টেন্ট, জয়েন্ট অ্যাপেন্ডেজেস থাকবে, হেড, থোরাক্স বা অ্যাবডোমেন থাকবে, অথবা মাথা এবং থোরাক্স একসাথে ফিউজ হয়ে গিয়ে সেফালোথোরাক্স গঠন করবে। বাট দেহ কাইটিন নির্মিত শক্ত খোলকে আবৃত থাকবে, ঠিক আছে? কিছু কিছু আর্থ্রোপোডাদের আবার ডানাও থাকে। মুক্ত সংবহন তন্ত্র থাকে, যেখানে রক্ত একটা হিমোসিল নামক ক্যাভিটিতে গিয়ে মুক্ত হয়,
ঠিক আছে, এদের রক্তটা কি হয়, বর্ণহীন হয়, এদেরকে আমরা বলে থাকি হিমোলিম্ফ। আরেকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স হচ্ছে এদের রেচন অঙ্গ যদি আমি নিই, এদের রেচন অঙ্গ অনেক হতে পারে, তার মধ্যে মেইনলি থাকে হচ্ছে আমার ম্যালপিজিয়ান টিউবিউলস, ম্যালপিজিয়ান টিউবিউলস। আরেকটা থাকে গ্রিন গ্ল্যান্ড বা সবুজ গ্রন্থি। আরেকটা থাকে হচ্ছে তোমার কক্সাল গ্রন্থি। ঠিক আছে, এই তিনটে হচ্ছে তোমার এক্সক্রিটরি অর্গান বা রেচন অঙ্গ। অনেক ক্যারেক্টারিস্টিক্স আছে এতে। আরেকটা জিনিস পড়তে হবে খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে তোমাদের শ্বাস অঙ্গ। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলে রাখি শ্বাস অঙ্গ বলার আগে, যে সবচেয়ে বেশি বায়োডাইভার্সিটি বা সবচেয়ে বেশি রকমের প্রাণী দেখতে পাওয়া যায় আমার আর্থ্রোপোডা পর্বভুক্ত প্রাণীতে। সমস্ত কিছু তোমরা যেদিকে তাকাও সেদিকে, মশা, মাছি, কেন্ন, তোমার আরশোলা, তারপরে গুবরে পোকা, এক মিনিট, গুবরে পোকা, ছাড় পোকা, তারপর আর কি বলতে পারো, সমস্ত রকম পোকা, গঙ্গা ফড়িং, তাই না, সমস্ত কিছু দেখতে পাওয়া যায়। আমার এদিকে অ্যাকুয়াটিকের ক্ষেত্রে দেখতে পারো, সেখানে দেখবে চিংড়ি মাছ, তারপরে কাঁকড়া, তারপরে কাঁকড়া বিছে, তারপরে আর কি পাওয়া যায়, স্পাইডার, সমস্ত কিছু আমার আর্থ্রোপোডাতেই রয়েছে। তো যত রকম অ্যানিমালস এই প্ল্যানেটে রয়েছে, সেই সবচেয়ে বেশি বায়োডাইভার্সিটি কোথায় দেখতে পাওয়া যায়, আর্থ্রোপোডাতে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তো এবার এত বেশি যেহেতু প্রাণী দেখতে পাওয়া যায়, তার মানে ওদের মধ্যে শ্বাসঅঙ্গেরও অনেক রকম পরিবর্তন দেখতে পাওয়া যায়। একটা শ্বাসঅঙ্গ থাকতে পারে কি, যে ওদের শুধুমাত্র কি থাকবে, তোমার থাকবে ফুলকা, কি থাকবে, ফুলকা, বা তোমাদের কি থাকবে, তোমার গিলস বা ফুলকা। আরেকটা যদি থাকতে পারে, আরেক রকমের শ্বাসঅঙ্গ থাকতে পারে, সেটা তোমাদেরকে বলা হয় বুকগিল বা বই ফুলকা। কি বলে, বুকগিল বা তোমার বই ফুলকা। আরেকটা তোমার থাকতে পারে, সেটা হচ্ছে বুক লাং বা বলা হয় বই ফুসফুস। আরেকটা দেখতে পাওয়া যায়, সেটাকে আমরা বলতে পারি শুধুমাত্র লাংস বা তোমার ফুসফুস। লাং না লিখে ফুসফুস লিখি। ক্লিয়ার? 4 রকমের ওদের শ্বাসঅঙ্গ দেখতে পাওয়া যায়, ফুলকা, বুকগিল, বুকলাং এবং ফুসফুস। বুকগিল বা বুকলাং মানে ওদের যে শ্বাস অঙ্গটা এরকম বইয়ের মতো দেখতে হয়, এরকম বইয়ের মতো দেখতে হয়। ঠিক আছে, ক্লিয়ার? তো ফুলকা কাদের থাকবে, গিলস, যারা জলজ, যারা জলে থাকে, তাদের সমস্ত রকম আর্থ্রোপোডসের মধ্যে তোমার ফুলকা দেখতে পাওয়া যায়, চিংড়ি মাছের ক্ষেত্রে। ঠিক আছে, এই সমস্ত কিছুর ক্ষেত্রে আমরা ফুলকা দেখতে পাই। বুকগিল কাদের মধ্যে দেখতে পাই, বুকগিল আমরা লিমুলাস বা রাজকাঁকড়ার মধ্যে দেখতে পাই। আমাদের ছবি আছে কি এখানে, ইয়েস, এই যে এটা হচ্ছে আমার লিমুলাস বা রাজকাঁকড়া। ঠিক আছে, লিমুলাস বা রাজকাঁকড়ার ক্ষেত্রে আমরা বুকগিল দেখতে পারি। আর কি, বুকলাং কোথায় দেখতে পারি, মাকড়সা আর হচ্ছে তোমার বিছে। ঠিক আছে, মাকড়সা এবং তোমার কাঁকড়া বিছে, যেটা স্করপিয়ন এবং স্পাইডারের মধ্যে তোমার বই ফুসফুস বা বুকলাং দেখতে পাই। আর ফুসফুস কোথায় দেখতে পাই, ফুসফুস হচ্ছে তোমার যত রকম টেরিস্টেরিয়াল বা স্থলজ আর্থ্রোপোডস থাকবে, তাদের ক্ষেত্রে আমরা ফুসফুস দেখতে পাই। ক্লিয়ার হলো, বোঝা গেল? চলো নেক্সট হচ্ছে আমরা
একটু ছবিতে চলে যাই, দেখো এখানে লিমুলাস রয়েছে, এখানে চিংড়ি রয়েছে, এটা হচ্ছে স্পাইডার, এটা তোমার হানিবি, এটা তোমার কেন্নু, এটা তোমার বিছে, এটাও এক প্রকার ইনসেক্ট। তো সমস্ত ইনসেক্ট, সমস্ত কীট পতঙ্গ কোথায় রয়েছে? আর্থ্রোপোডার মধ্যে রয়েছে। এইটা তোমাদের কি জানা রয়েছে? এই পতঙ্গ কীটটার নাম হচ্ছে সিলভার ফিশ। আমাদের পরীক্ষায় কোয়েশ্চেন এসেছিল যে সিলভার ফিশ কোন পর্বের প্রাণী। অনেকে ফিশ দেখে তোমার অন্য লিখে দিয়েছে, ঠিক আছে, ফিশের ক্যারেক্টারিস্টিক্স তোমার অস্টিকটিস লিখে দিয়েছে, বাট সিলভার ফিশ সিলভারের মতো দেখতে এবং বডিটা ফিশের মতো, যেহেতু এটা একটা কীট, ঠিক আছে, এটা বইয়ের মধ্যে থাকে, পুরনো বইয়ের মধ্যে একদম ছোট্ট ছোট্ট থাকে, দেখবে যদি যদি পুরনো বই উল্টাও কখনো দেখবে ছোট ছোট পোকা বেরোচ্ছে, তো ওটাই হচ্ছে তোমার সিলভার ফিশ। সিলভার ফিশ কিন্তু তোমার আর্থ্রোপোডা পর্বযুক্ত একটা প্রাণী, ঠিক আছে, মাথায় রাখবে, ক্লিয়ার? এটা কিন্তু কোয়েশ্চেন আসে, টিচার যদি একটু ঘোরানো কোয়েশ্চেন করে। চলো নেক্সট আমাদের মোলাস্কা রয়েছে, মোলাস্কার পরে আর দুটো রয়েছে, আর বেশি নেই, বেশি তোমাদেরকে দেবো না আজকে। তো মোলাস্কা, মোলাস্কা মানে নরম, মোলাস্ক কথাটা এসছে নরম, তার মানে ওর দেহটা একদম নরম তুলতুলে হয়ে যাবে। এক্সাম্পলগুলো যদি আমরা দেখে নিই তাহলে দেখবো হচ্ছে আমরা স্নেইল, তাই না, স্নেইল বা শামুক। যদি আমরা শামুককে মাথায় রেখে আমরা ক্যারেক্টারিস্টিক্সগুলো দেখি তাহলে দেখবো ওদের অবশ্যই ট্রিপ্লোব্লাস্টিক হবে, আর্থ্রোপোডাও কি হবে? ট্রিপ্লোব্লাস্টিক আর সিলোমেট হবে, মোলাস্কাও ট্রিপ্লোব্লাস্টিক আর সিলোমেট হবে, তাই না? পরবর্তীতে যারাই আসুক না কেন সবাই ট্রিপ্লোব্লাস্টিক হবে এবং সবাই সিলোমেট হবে, এটা নিয়ে আমি আর লিখছি না। তো মোলাস্কার মেইন ক্যারেক্টারিস্টিক্স কি হবে? মেইন ক্যারেক্টারিস্টিক্স ওদের দেহ তিনটি ভাগে বিভক্ত থাকবে, দেহ তিনটি ভাগে বিভক্ত থাকবে। একটা হচ্ছে তোমার মাথা বা মস্তক, একটা হচ্ছে ভিসেরাল মাস, ভিসেরাল মাস, আরেকটা হচ্ছে তোমার মাসকুলার ফুড, বাংলায় বলা হয় মাংসল পথ। এই তিনটে ভাগে বিভক্ত থাকবে। হেড থাকবে, ভিসেরাল মাস থাকবে যেটা তোমার শেলের মধ্যে থাকে, এবং তোমার মাংসল পথ থাকবে, ঠিক আছে। স্নেলের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখবে এই যে তোমার এটা হেড, এইটা তোমার মাসকুলার ফুড, এবং এইটার ভেতরে একটা আবরণ থাকে, সেটাকে আমরা বলছি ভিসেরাল মাস। নেক্সট তোমরা যদি আরেকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্সের দিকে যাও তাহলে দেখতে থাকবে যে দেহ ম্যান্টেল পর্দা দ্বারা আবৃত থাকে, ম্যান্টেল পর্দা দ্বারা আবৃত থাকে, ঠিক আছে। দেহ কি করে? পুরো বডিটা হচ্ছে ম্যান্টেল পর্দা দ্বারা আবৃত থাকে। ক্লিয়ার হলো? বোঝা গেল? আরেকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার। এবার তোমরা বলবে ম্যাম তুমি তো সবই ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্সগুলো বলছেন, তাহলে কি পড়তে হবে? যেটা ইম্পর্টেন্ট বলছি সেটাই তোমাদেরকে লেখাচ্ছি, বেশি লেখাচ্ছি না। তোমরা যদি আর একটু বড় হও, কেউ যদি বায়োলজির লাইনে যাও বা জুলজি নিয়ে পড়াশোনা করো, তখন দেখতে পাবে যে এক একটা ফাইলামের কত ক্যারেক্টারিস্টিক্স পড়তে হয়, ঠিক আছে। কিন্তু তার মধ্যে থেকে যেগুলো একদম অ্যাপ্রোপ্রিয়েট, মানে যেই ক্যারেক্টারিস্টিক্সগুলো দেখে তুমি চিনতে পারবে একটা অ্যানিমালসকে, তাই না, বাড়িতে গিয়ে চেষ্টা করবে প্রত্যেকটা অ্যানিমালসকে দেখবে এবং চেষ্টা করবে বোঝার যে এটা কোন পর্বের ভুক্ত, তাহলেই তোমরা বুঝতে পারবে যে সায়েন্সের সাথে নিজের জীবনটাকে কানেক্ট করতে পারবে, তাই না। যে জিনিসগুলো আমরা পড়ছি সেটা আমাদের পুঁথিগত বিদ্যা, এবার ওটাকে আমি আমার ডেইলি লাইফে কি করে কাজে লাগাবো সেটা হচ্ছে আমার মাথার বুদ্ধি, তাই না। তো সেটাকে তুমি যদি আস্তে 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 কাজে লাগাও তাহলেই তোমার মধ্যে একটা কিন্তু সায়েন্টিফিক নেচার, সায়েন্টিস্ট একটা কিন্তু আস্তে আস্তে গ্রো করবে, ঠিক আছে। চলো আরেকটা ইম্পর্টেন্ট বলছি, যখন দেখে নি কি আছে। আরেকটা ইম্পর্টেন্ট, ওদের যে দেহে খোলক থাকে, তাই না। এই দেখো শেলের মধ্যে আমি যদি বলি, আরে বারবার এটা কেন করি, এদের একটা খোলক থাকে, এখানে একটা ঝিনুক রয়েছে, এদেরও খোলক থাকে, এটা হচ্ছে নটিলাস, ঠিক আছে, ওদেরও হচ্ছে খোলক থাকে। তো সেক্ষেত্রে কি থাকবে? দেহে ক্যালসিয়াম কার্বনেট নির্মিত CaCO3, আমরা জানি ছোটবেলায় পড়েছি, ক্যালসিয়াম কার্বনেট নির্মিত শক্ত
খোলক থাকে, শক্ত খোলক থাকে। এক্সেপ্ট অক্টোপাস, অক্টোপাস এমন একটা মোলাস্ক যাদের কোনো রকম খোলক থাকে না। এই যে কি, এটা হচ্ছে তোমার অক্টোপাস যাদের কোনো রকম কোনো খোলক থাকে না, বাকি সবারই খোলক থাকে। ওকে, ক্লিয়ার, বোঝা গেল? এই তিনটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স, ম্যান্টাল মেমব্রেন ক্যালসিয়াম কার্বনেট নির্মিত শক্ত খোলকে থাকে, মাথা ভিসেরাল মাস এবং তোমার মাংসল পদ দ্বারা কিন্তু গোটা তোমার মানে দেহটা বিভক্ত থাকে। ক্লিয়ার? ক্লিয়ার, বোঝা গেল? এক্সাম্পল হিসেবে তোমরা কি লিখতে পারো? যা খুশি লিখতে পারো, স্নেল লিখতে পারো, শামুক, ঝিনুক, নটিলাস, তোমার কি বলে এটাকে, এর নাম কি, অক্টোপাস, ঠিক আছে, স্কুইড, জাইন্ট স্কুইড, যাই লিখো না কেন সবই কিন্তু তোমার মোলাস্ক। আপেল শামুক পাইলা, ঠিক আছে, সব কিন্তু তোমার মোলাস্ক। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে? ইয়েস, ইয়েস অর নো? ছবি দেখে দেখে ছবির সাথে কানেক্ট করার চেষ্টা করো এখন থেকেই, খুব কাজে লাগবে। ঠিক আছে, চলো নেক্সট আমার লাস্ট দুটো ফাইলাম রয়েছে, সেটা হচ্ছে ইকাইনোডার্মাটা। ইকাইনোস কথাটা এসছে কাঁটা থেকে, কাঁটাযুক্ত প্রাণী, তাই জন্য এদেরকে বলা হয় কণ্টক প্রাণী। কণ্টক প্রাণী, ঠিক আছে। পুরো দেহর মধ্যে আমি যদি আঁকি, এক্সাম্পল যদি আমি নিই একটা, এটা হচ্ছে একটা স্টারফিশ, ঠিক আছে। পুরো দেহটা কি থাকে, পুরো ক্যালসিয়াম কার্বনেট নির্মিত শক্ত শক্ত কাঁটা দ্বারা আবৃত থাকে। তাহলে কি বলবো, পুরো দেহ কি থাকে, ক্যালসিয়াম কার্বনেট নির্মিত শক্ত কাঁটা দ্বারা আবৃত থাকে। ঠিক আছে, পুরো শক্ত কাঁটা দ্বারা দেহ কি থাকবে, আবৃত থাকবে। এবং এদের দেহর মধ্যে দুটো তল থাকে, একটাকে বলা হয় ওরাল অ্যান্ড আরেকটাকে বলা হয় অ্যাবোরাল। ওরাল এবং অ্যাবোরাল, যেরকম আমরা কি বলেছিলাম যে আমার যেদিকে মুখ আছে সেটাকে আমরা বলছি ভেন্ট্রাল সারফেস, এবং পেছন যেদিকে আছে, পিঠটা যেদিকে আছে সেটাকে আমরা বলছি ডরসাল সারফেস। কিন্তু একাইনোডার্মাটার ক্ষেত্রে কি থাকে, ও যে এই পাশটা ধরো এই জায়গাটায় মুখ রয়েছে, তো যেই জায়গাটায় মুখ থাকবে সেটাকে বলা হয় ওরাল সারফেস, এবং যেই দিকটা পিঠের দিকটা থাকবে, যেদিকে কাটা মেইনলি থাকে, সেগুলোকে বলা হয় অ্যাবোরাল সারফেস। তো দেহ ওরাল এবং অ্যাবোরাল তলে বিভক্ত থাকে। এবং কোনো কোনো বইতে আমি দেখেছি যে দেহে কি থাকে, 5টা অ্যাম্বুলাক্রা থাকে, সম দূরত্বে সম ব্যাস বিশিষ্ট তোমার অ্যাম্বুলাক্রা থাকে, যে সেটা শুধুমাত্র স্টারফিশের ক্ষেত্রেই প্রযোজ্য। স্টারফিশ ছাড়া কিন্তু 5টা অ্যাম্বুলাক্রা সমস্ত একাইনোডার্মাটসের মধ্যে কিন্তু দেখা যায় না। শুধুমাত্র স্টারফিশের ক্যারেক্টারিস্টিক্স যদি তুমি লেখো তাহলে লিখতে পারো যে সম দূরত্বে অবস্থিত 5টি অ্যাম্বুলাক্রা থাকে। ঠিক আছে, বাট এটা কিন্তু একাইনোডার্মাটার ডিস্টিংটিভ ক্যারেক্টারিস্টিক্স নয়। ঠিক আছে, ঠিক আছে। তো আরেকটা কি থাকবে, আরেকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স, এদের রক্ত থাকে না, এদের দেহে থাকে ওয়াটার ভাস্কুলার সিস্টেম, বা বাংলায় বলা হয় জল সংবহন তন্ত্র। সবগুলোর মধ্যে আমরা এতক্ষণ কি দেখতে পাচ্ছিলাম, রক্তই সংবহন হচ্ছিল, তাই না? আমাদের দেহেও রক্তই সংবহন তন্ত্র হিসেবে চালিত হয়। বাট কি একাইনোডার্মাটসের মধ্যে দেখা যায় কি জল সংবহন হচ্ছে, এর মধ্যে কোনো রক্তই নেই, শুধুমাত্র জল জল জল। এবং যে শক্ত কাঁটাগুলো থাকে সেগুলোকে বলা ভুলে গেছি, এটাকে স্পাইনি অসিকলও বলা হয়। ঠিক আছে, শক্ত স্পাইনি অসিকলও বলা হয়। তো এদের কি জল সংবহন তন্ত্র থাকে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স। আরেকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স কি, এদের গমন অঙ্গ কি, এদের লোকোমোটরি যে অর্গানটা রয়েছে সেটাকে কি বলা হয়, সেটা হচ্ছে আমার টিউব ফিট। টিউব হয়ে গেল,
টিউব ফিট দিয়ে তারা গমন করতে পারে। ঠিক আছে, টিউব ফিটের সাহায্যে তারা গমন সম্পন্ন করতে পারে। যেমন তোমার কি ছিল, অ্যানিলিডসের ক্ষেত্রে কি ছিল গমন অঙ্গ, সিটি বা প্যারাপোডিয়া। এখানে কি হবে টিউব ফিট, বা আরেকটা হচ্ছে তোমার, আরে ইয়ার নেমে গেল আরেকটা নাম হতে পারে তোমার পোডিয়া। পোডিয়া কথাটা কিন্তু পা থেকে এসছে, পোডোস মানে পা। ঠিক আছে, টিউব ফিট বা পোডিয়ার সাহায্যে তারা গমন করতে পারে। তো এটা কি লিখতে পারি, গমন অঙ্গ, গমন অঙ্গ। ক্লিয়ার, বোঝা গেল? নেক্সট এক্সাম্পল হিসেবে কি লিখতে পারি, সমস্ত রকম জলজ, এই একটা ফাইলাম রয়েছে, এটা প্রথম এবং এটাই শেষ ফাইলাম যেখানে সমস্ত রকম অ্যানিমালস অ্যাকোয়াটিক হয়, মানে জলজ, স্থলজ কোনো প্রাণী এদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো না। যেহেতু ওয়াটার ভাস্কুলার সিস্টেম থাকবে, বডিতে ওয়াটার লাগবে, তার মানে কি স্থলজ হলে হবে না, তাই না, জলজই হবে। এক্সাম্পল হিসাবে তোমরা স্টারফিশ নিতে পারো, বিভিন্ন রকমের স্টারফিশ। তারপরে তোমরা, এটা হচ্ছে একাইনাস, সায়েন্টিফিক নেম, বাংলায় এটাকে বলা হয় সি আর্চিন, ইংলিশে বলা হয়। অনেকে খায় এটাকে, এরকম গোলের মতো হয় এবং পুরোটা স্পাইন দেখতে হয়, এই যে এটা, ঠিক আছে, এই যে এরকমও দেখতে হয়। আরেকটা থাকে তোমার সি অ্যানিমন, সাগর কুসুম যেটাকে বলা হয়, সেটাও কিন্তু হতে পারে। এক্সাম্পল হিসাবে তোমরা লিখতে পারো স্টারফিশ, তারপরে লিখতে পারো 1 নম্বর, 2 নম্বর সি অ্যানিমন লিখতে পারো, অ্যানিমন, বা বাংলায় বলা হয় সাগর কুসুম। আর কি লিখতে পারো, একাইনাসের ক্ষেত্রে লিখতে পারো, যেটাকে বলা হয় আরেকটা আছে, সেটা হচ্ছে তোমার সমুদ্র শসা বলা হয় যেটাকে, ঠিক আছে, সি কুকুম্বার, একদম পুরো কুকুম্বারের মতো দেখতে হয়, ঠিক আছে, অনেক ভাইরাল এই জিনিসটা, এরকম দেখতে হয়, সি কুকুম্বার বলা হয় এটাকে। এটাও কিন্তু একাইনোডার্মাটার আন্ডারেই পড়ছে। ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেল কি, বোঝা কি যাচ্ছে, ইয়েস অর নো, ইয়েস অর নো। এবার আমাদের লাস্ট ফাইলাম, লাস্ট নন কর্ডেটস চলে আসছে, সেটা হচ্ছে হেমিকর্ডাটা। হেমিকর্ডাটা তার মানে কি, এই হেমিকর্ডাটা ফাইলামকে আগে কর্ডাটার আন্ডারেও লেখা হতো, বাট সায়েন্টিস্টরা ওকে রিয়েলাইজ করলো যে এর মধ্যে কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে যেটা কর্ডাটার সাথে মিলে যাচ্ছে না, কর্ডাটার সাথে ঠিক যাচ্ছে না। তাই সায়েন্টিস্টরা কি করলো, হেমিকর্ডাটাকে আলাদা করে তোমার একটা ফাইলাম দিল, আরেকটা জায়গা দিল, সেটার ফাইলামটার নাম হয়ে গেল তারপরে হেমিকর্ডাটা। ঠিক আছে, ফাইলাম বারবার বলছি, ফাইলাম মানে কিন্তু পর্ব, কিংডম ফাইলাম, ওকে, কি বলে, রাজ্য পর্ব, শ্রেণী হচ্ছে ক্লাস, বর্গ হচ্ছে অর্ডার, গোত্র হচ্ছে ফ্যামিলি, গণ হচ্ছে জেনাস, অ্যান্ড স্পিসিস হচ্ছে প্রজাতি। ওকে, ইংলিশ টার্মগুলোও কিন্তু বারবার বলছি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এবং আমি ক্লাসিফিকেশন কিন্তু খুব আস্তে আস্তে লিখে তোমাদের করাচ্ছি। ওকে, চলো, তো হেমিকর্ডাটার কিছু বৈশিষ্ট্য থাকবে, এদের দেহ 3টে পার্টে বিভক্ত থাকবে, দেহ 3টে পার্টে বিভক্ত থাকবে। একটাকে বলা হয় প্রোবোসিস, একটাকে বলা হয় প্রোবোসিস, আর এটাকে বলা হয় কলার, আর এটাকে বলা হয় কলার, আর এটাকে বলা হয় ট্রাঙ্ক। প্রোবোসিস, কলার, ট্রাঙ্ক। এই যে মাথার পার্টটা যেটা রয়েছে সেটাকে আমরা বলছি প্রোবোসিস, এবং ভেতরের দিকে যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে আমার কলার, পুরো থোরাক্স রিজিয়নটাই অ্যাকচুয়ালি কলারের মতো, এবং লাস্টে যে পার্টগুলো রয়েছে পুরো পার্টটাকে আমরা বলছি ট্রাঙ্ক। ক্লিয়ার, বোঝা গেল? নেক্সট আরেকটা ক্যারেক্টারিস্টিক্স কি থাকবে, এদের দেহে নোটোকর্ড থাকে না। নোটোকর্ড একটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স কর্ডাটার মধ্যে থাকে, যেটা আমরা যেদিন নেক্সট ক্লাসে কর্ডাটাকে নিয়ে আলোচনা করব সেই ক্লাসে কিন্তু আমরা নোটোকর্ড পড়ব, কিন্তু এদের নোটোকর্ডের বদলে দেহে স্টোমোকর্ড থাকে, স্টোমোকর্ড থাকে, স্টোমোকর্ড থাকে। যেহেতু স্টোমোকর্ড থাকে তাই, এবং প্রোবোসিস, কলার, ট্রাঙ্ক 3টে রিজিয়ন থাকে,
তাই জন্য এই ফাইলামটাকে আলাদা করে একটা নাম দেওয়া হয়েছে, যেটার নাম হচ্ছে হেমিকর্ডাটা। ক্লিয়ার? বোঝা গেল? ক্লিয়ার? এবার আর কি থাকে, এদের পোস্ট অ্যানাল টেল থাকে, মানে পায়ুর পরবর্তীতে তোমার কি থাকে, লেজ থাকে। ঠিক আছে? পায়ুর পরবর্তীতে এটাকে বলা হয় পোস্ট অ্যানাল টেল, ইংলিশে বলা হয় পোস্ট অ্যানাল টেল। ক্লিয়ার? বোঝা গেল? আর কি থাকে, ফ্যারেঞ্জিয়াল গিল স্লিটস থাকে, গলবিলীয় ফুলকা ছিদ্র, গলবিলীয় ফুলকা ছিদ্র থাকে। গলবিলীয় ফুলকা ছিদ্র দেখা যায় কোথায়, হেমিকর্ডাটার মধ্যে। ক্লিয়ার? বোঝা গেল? তো দেহ প্রবোসিস কলার ট্রাঙ্ক তিনটে পার্টে থাকে, এদের মধ্যে নোটোকর্ড থাকে না। নোটোকর্ড আমরা যদি দেখি এরকম একটা অর্গানিজম বা ভ্রূণ রয়েছে, তাহলে ওর পিঠের দিকে যে ফাঁপা রঙের একদম মাথা থেকে একদম লেজ অব্দি বিস্তৃত থাকে, সেটা সেই স্ট্রাকচারটাকে আমরা বলছি নোটোকর্ড, যেখান থেকে পরবর্তীতে আমরা আমাদের ভার্টিব্রেট আর কি বলা হয় বাংলায় মেরুদণ্ড তৈরি হবে। তো সেই নোটোকর্ড ব্যাপারটা তোমার হেমিকর্ডারে থাকে না, স্টোমোকর্ড থাকে, এদের পোস্ট অ্যানাল টেল থাকে এবং গলবিলীয় ফুলকা ছিদ্র বা ইংলিশে বলা হয় ফ্যারিঞ্জিয়াল গ্লিল স্লিটস দেখা যায়। ক্লিয়ার? ক্লিয়ার হলো? এই কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স পড়লেই হবে। এবং ইনফ্যাক্ট এরা কি ট্রিপ্লোব্লাস্টিক এবং সিলোমেট, এটা কিন্তু মাথায় রাখতে হবে। একটা ইম্পর্টেন্ট জিনিস কি, মেইনলি তোমাদের কি পড়তে হবে, মেইনলি পড়তে হবে প্রত্যেকটার ক্যারেক্টারিস্টিক্স আর দুটো করে এক্সাম্পল। এবং তোমার ক্যারেক্টারিস্টিক্সগুলো যেগুলো মেইন ক্যারেক্টারিস্টিক্স, তোমাকে যদি বলা হয় কি বলা হয় মোলাস্কার দুটো ক্যারেক্টারিস্টিক্স বৈশিষ্ট্য লেখো, তো তুমি কি লিখবে, ভিসেরাল মাস থাকে, দেহ থাকে, মাস্কুলার ফুড থাকে এবং তোমার ম্যান্টেল মেমব্রেন থাকে এবং ক্যালসিয়াম কার্বনেট নির্মিত খোলক থাকে, তাই না? এটা হচ্ছে মেইন ক্যারেক্টারিস্টিক্স। এগুলো লিখলে তুমি বেশি নম্বর পাবে। কিন্তু আবার ধরো তুমি পারছো না, ঠিক আছে, সেক্ষেত্রে তুমি লিখতে পারো যে এটা ট্রিপ্লোব্লাস্টিক হয়, এদের মধ্যে প্রকৃত সিলম দেখা যায়। তো এইগুলো জিনিসগুলো ইনক্লুড করতে পারো যখন তুমি লিখতে পারছো না, ক্যারেক্টারিস্টিক্স মনে পড়ছে না, তখন তুমি লিখতে পারো। বাট যারা ভালো স্টুডেন্ট এবং যারা পড়াশোনা করবে তারা মেইন ক্যারেক্টারিস্টিক্সগুলোই পরীক্ষার সময় লিখবে। এবং অ্যানিমাল ক্লাসিফিকেশন থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় অনেক নম্বর আসে, তো সেই দিকে কিন্তু খেয়াল তোমাদের রাখতে হবে। এবং এক্সাম 1 নম্বরের কোয়েশ্চেন আসতে পারে, যেমন আমি তোমাকে বলেছিলাম যে সিলভার ফিশ কোন পর্বের প্রাণী লেখো, বা তোমাকে বলে দিল কেঁচো কোন পর্বের প্রাণী লেখো, বা তোমাকে আরেক রকমের কোয়েশ্চেন দিয়ে দিল যে আরশোলা যেই পর্বের প্রাণী সেই পর্বের একটি বৈশিষ্ট্য লেখো। তো তোমাকে জানতে হবে আরশোলা কোন পর্বের প্রাণী, তোমাকে জানতে হবে আরশোলা আর্থ্রোপোডা পর্বের প্রাণী, এবার আর্থ্রোপোডা পর্বের তোমার ক্যারেক্টারিস্টিক্স লিখতে হবে। তো এইভাবে ডিফারেন্ট টাইপসের কিন্তু কোয়েশ্চেন আসে, যেরকম তোমাদের স্কুলের ম্যামরাই নিশ্চয়ই তোমাদের কোয়েশ্চেন করবে, তো স্কুল ওয়াইজ কিন্তু কোয়েশ্চেনের প্যাটার্ন ভ্যারি করবে, যেহেতু এটা বোর্ডস এক্সাম নয়, ঠিক আছে। কিন্তু কোয়েশ্চেন টাইপ কিন্তু এগুলোই হবে, হয় তোমাকে ডিরেক্ট ক্যারেক্টারিস্টিক্স লিখে এক্সাম্পল দিতে বললো, বা তোমাকে এক্সাম্পল দিয়ে বললো যে এই ক্যারেক্টারিস্টিক্স লেখো, বা তোমাকে বলে দিল একটা যে আরশোলা কোন পর্বের প্রাণী সেই পর্বের একটা বৈশিষ্ট্য লেখো। এইভাবেই কোয়েশ্চেন আসবে মেইনলি, ঠিক আছে। এই 3টে টাইপে আসবে, এর বাইরে আসবে না। তো হেমিকর্ডাটার বৈশিষ্ট্য কি হতে পারে, এক্সাম্পল কি হতে পারে, একটা হচ্ছে ব্যালানোগ্লসাস, একটা পড়লেই হবে, ওকে। ব্যালানোগ্লসাস তোমাদেরকে পড়তে হবে। ক্লিয়ার? বোঝা গেল? আরেকটা তোমরা পড়তে পারো, সেটা হচ্ছে সেফালোডিসকাস, বাট ব্যালানোগ্লসাসই তোমাদের বইতে আছে, দুটো পড়লে ভালো, সেফালোডিসকাস পড়তে পারো, ওকে, নো প্রবলেম। চলো ডান। তো তোমাদের আজকে একটা কুইক রিভিশন দিই, সেটা হচ্ছে কি ছিল, আমরা আজকে কি পড়লাম একটু যদি আমরা শুরু থেকে দেখি, তাহলে আমরা হুইটেকারের 5 কিংডম ক্লাসিফিকেশন পড়েছি, কোন হুইটেকার কিসের ভিত্তিতে আলাদা করেছিল সেটা দেখেছি। তারপরে অ্যানিমালসের যে কর্ডেটা এবং নন কর্ডেটস হয় সেটা দেখেছি।
নন কোঅর্ডিনেটস আমাদের আজকের মেইন পড়ার বিষয় ছিল। কোঅর্ডিনেটস আমরা নেক্সট ক্লাসে পড়বো। নন কোঅর্ডিনেটের মধ্যে ফার্স্ট ফাইলাম ছিল পরিফেরা, তার এক্সাম্পল হতে পারে স্পঞ্জ, ঠিক আছে। তারপরে সাইকন হতে পারে। নিডারিয়া ছিল, তারপরে নিডারিয়ার এক্সাম্পল হাইড্রা, জেলিফিশ, কোরালস হতে পারে। তারপরে ছিল টিনোফোরা, টিনোফোরার এক্সাম্পল হিসেবে তোমরা হর্মিফোরা এবং বেরো দিতে পারো। এবং তারপরে ছিল প্ল্যাটিহেলমিনথেস, যেটা কিনা ফার্স্ট ডিপ্লোব্লাস্টিক কিন্তু আসিলমেট, সিলমবিহীন হয়। এক্সাম্পল যকৃৎ কৃমি বা ফিতাকৃমি দিতে পারো তোমরা। নেক্সট নিমাটোডস ছিল, এটা ট্রিপ্লোপ্লাস্টিক বাট সিউডোসিলমিক, তাই এক্সাম্পল দিতে পারো তোমরা গোলকৃমি, গোদকৃমি। সাইন্টিফিক নেম যদি কেউ দিতে চাও তাহলে কিন্তু প্রপারলি তোমাদের কারেক্ট লিখতে হবে, ওকে। তোমরা যদি স্পেলিং মিস্টেক করো বা যেভাবে লিখতে হয় সেভাবে না লেখো, আন্ডারলাইন না করো, তাহলে কিন্তু নম্বর পাবে না, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমার ট্রিপ্লোব্লাস্টিক সিলমেট, সেটা হচ্ছে অ্যানিলিডা। এক্সাম্পল তোমরা কেঁচো, কেন্ন, তারপরে কেন্ন না, আমি ভুল বলছি, কেঁচো আর হচ্ছে যোগ, তারপরে নেরিস লিখতে পারো। তারপরে আসছে আর্থ্রোপোডা, যে কোনো ধরনের ইনসেক্ট তোমরা লিখতে পারো, হানিবি, মশা, মাছি, মাকড়সা, কেন্ন, তারপরে চিংড়ি মাছ, সিলভারফিশ, যা খুশি লিখতে পারো। নেক্সট আসলো মোলাস্কা, মোলাস্কার ক্ষেত্রে এক্সাম্পল তোমরা শামুক, অক্টোপাস, স্কুইড, এটা হচ্ছে নটিলাস। নেক্সট ঝিনুক লিখতে পারো। তারপরে একাইনোডার্মাটা আসলো, সেটার মধ্যে তোমরা স্টারফিশ, সি কুকুম্বার, সি আর্চিন, সি অ্যানিমন সব কিছু লিখতে পারো। নেক্সট হচ্ছে হেমিকর্ডাটার আসলো, ব্যালানোগ্লসা, সেফালো ডিসকাস লিখতে পারো, ঠিক আছে। ক্লিয়ার, বোঝা গেল? তো অ্যানিমাল ক্লাসিফিকেশনে নন কোঅর্ডিনেট এত ভাস্ট একটা বড় পার্ট কিন্তু এখানেই শেষ হলো। তো নেক্সট ক্লাসে আমরা করব কিন্তু কোঅর্ডিনেটা, সেটাও কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, সেখান থেকেও কিন্তু কিছু ডিরেক্ট কোয়েশ্চেন আসে, ঠিক আছে। তো যদি তোমাদের আজকের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটা ভিডিওটাকে একটা লাইক করে দিও এবং বন্ধুদের মাঝখানে অনেক 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 শেয়ার করো, কারণ একা একা পড়াশোনা করলে কিন্তু হবে না, বন্ধুদেরকেও কিন্তু ভালো নম্বর পাওয়াতে হবে। আর যারা নতুন আমাদের চ্যানেলে রয়েছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও এই চ্যানেলটিকে। এবং আজকের ক্লাসের পিডিএফ কিন্তু তোমরা লেটস ইমপ্রুভ ক্লাস 9 টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। এবং যারা এখনো অবধি চ্যানেলে জয়েন করোনি তারা কিউআর কোড স্ক্যান করে অথবা লেখো লেটস ইমপ্রুভ ক্লাস 9 লিখে তোমরা সার্চ করো, দেন ওখান থেকে জয়েন হয়ে যেতে পারো। তো থ্যাংক ইউ এভরিওয়ান। তো আজকে ক্লাসটা এখানেই, তো দেখা হবে পরের একটা ক্লাসে, ততক্ষণের জন্য লেটস ইমপ্রুভ টুগেদার।